তো আজকে আমাদের ক্লাস হলো ফেসবুক মার্কেটিং প্র্যাকটিক্যাল জব। আমরা আজকের ক্লাসে যা শিখবো, আমরা এই 6টা ক্লাস করে যা শিখলাম আমরা সেগুলোকে কীভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আপনারা যারা 6টা ক্লাস করছেন আপনারা এই মুহূর্তে কাজ করার জন্য প্রস্তুত। অন্য কোনো প্রিভিয়াসলি যদি কোনো ক্লাস না করেন তাও সমস্যা নেই, আবার সামনে যদি কোনো ক্লাস নাও করেন তাও সমস্যা নেই। মানে সমস্যা নাই বলতে খুব কি আপনি কাজ করার জন্য উপযুক্ত। সবগুলো যদি ক্লাস করেন তখন কি আপনি অনেক সাবলীলভাবে কাজ করতে পারবেন, অনেক ভালোভাবে করতে পারবেন, ঠিক আছে? বাট আপনি যতটুকু শিখছেন এই ফেসবুক 1 থেকে পার্ট 6 পর্যন্ত এটুকুর মধ্যে কি আপনি মোটামুটি কাজ করার জন্য প্রস্তুত, মোটামুটিভাবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? ক্লিয়ার? তো দেখুন আমরা এখন কি করতে পারি এটুকু কাজ শিখে। আজান শেষ হোক। আচ্ছা, আমি প্রথমে যেটা বলবো যে আপনারা এসইও কতটুকু শিখবেন, কতটুকু মনে রাখবেন, আর কখন থেকে কাজ শুরু করবেন। এখন আপনারা যখন ক্লাসে আসছেন তখন যে কেউ অনেকে বিভিন্ন জায়গা থেকে ক্লাস শুরু করছেন, তাই না? অনেকে 2 নম্বর ক্লাস থেকে, অনেকে 6 নম্বর ক্লাস থেকে, অনেকে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে ক্লাস শুরু করছেন না, ঠিক আছে? এখন দেখেন যে কেউ যদি শুধুমাত্র ফেসবুকের পুরোটা দেখেন, এখানে আমাদের পার্ট হচ্ছে অনেকগুলো। আমি যদি পুরো এসইওটাকে যদি আমি বিশ্লেষণ করি, আমাদের টোটাল আমরা যা শিখতেছি, ঠিক আছে? আমরা এখানে শুধু একটা কাজ না, আমরা অনেক ধরনের কাজ শিখতেছি। আমি যদি কাজগুলোকে বলি, আমরা কী কাজ শিখতেছি? আমরা শিখতেছি ফেসবুক মার্কেটিং। এটা হচ্ছে একটা সিরিজ, তাই না? আমি যদি শুধু আলাদাভাবে কোর্স করে বলতাম যে ফেসবুক মার্কেটিং একটা কোর্স, ইউটিউব মার্কেটিং একটা কোর্স, ওয়েবসাইট মার্কেটিং একটা কোর্স, এগুলো অনেকগুলো কোর্স করা যেত, তাই না? এটা করে প্রফেশনাল ইকোনমিক্যালি বেনিফিট হতো। বাট আমি এক কোর্সের মধ্যে আমি সবগুলো করতেছি, ঠিক আছে? তো এতে করে যেটা অনেকের কাছে প্রবলেম মনে হতে পারে যে কোর্সটা মনে হতে পারে অনেক লেংদি, অনেক বড় মনে হতে পারে, ঠিক আছে? বাট কোর্সটা মোটেই বড় না। এখন যে কোনো মানুষ যদি শুধু একটা করে, এখানে ফেসবুক মার্কেটিং একটা কাজ, ইউটিউব মার্কেটিং একটা কাজ, ওয়েবসাইট মার্কেটিং, ক্লাসিফাইড, গুগল ম্যাপ, লিঙ্ক বিল্ডিং, সবগুলো কিন্তু একটা আলাদা আলাদা কাজ। যে কোনো মানুষ যদি শুধু একটা শিখে, শুধুমাত্র ফেসবুক মার্কেটিং যদি শিখে, ঠিক আছে, অথবা শুধুমাত্র ইউটিউব মার্কেটিং যদি শিখে, সে কাজ করার জন্য প্রস্তুত এবং সে কাজ করতে পারবে। আমি কি বুঝতে পারছি? কিন্তু তাহলে বাকি সবগুলো ক্লাস করানোর দরকারটা কি? বিষয় হচ্ছে কেউ যদি মোটামুটিভাবে কাজ করতে চায় তাহলে সে একটা শিখলে নাও, আর কেউ যদি অনেক ভালোভাবে কাজ করতে চায়, সাবলীলভাবে কাজ করতে চায়, তখন তার সব কিছু সম্পর্কে আইডিয়া প্রয়োজন আছে। কারণ এগুলো একটার সাথে একটা লিঙ্ক। যেমন ফেসবুকের সাথে ইউটিউবের লিঙ্ক আছে, আবার কি ইউটিউবের সাথে গুগল ম্যাপের লিঙ্ক আছে, আবার যে কোনো কাজ করতে গেলে লিঙ্ক বিল্ডিং লাগে, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা জিনিসের সাথে এক একটা কানেক্টেড। তো কেউ যদি সবগুলো সম্পর্কে যদি তার আইডিয়া থাকে, সে যে কোনো প্রবলেম খুব দ্রুত সলভ করে ফেলতে পারবে এবং সে অনেক ভালো স্যালারিতে কাজ করতে পারবে। পার্থক্য হলো যে একটা পারে, যে শুধুমাত্র ইউটিউব পারে, সে ইউটিউব পেরে যদি সে কাজ করে তাহলে সে স্যালারি পাবে পার আবার $5, হ্যাঁ? এবং কাজগুলো তার কাছে একটু কঠিন মনে হবে, কারণ সে তো এটার বাইরে তো অনেক কিছু জানতেছে না। যে মার্কেটিং নিয়ে পড়াশোনা করবে তাকে অ্যাকাউন্টিং করতে হয় না, তাকে ফিনান্স করতে হয় না, সবগুলো পড়তে হয়। এখন অ্যাকাউন্টিং যে করতেছে, সে অ্যাকাউন্টিং ছাড়া যদি কোনো কিছু না বুঝে তাহলে তার কিন্তু কাজ করতে অসুবিধা হবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে আমরা খুব ভালোভাবে জানবো, আর বাকিগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখবো। ক্লিয়ার? বাকিগুলো সম্পর্কে আইডিয়া রাখবো। তো এখন এই যে কোর্সটা যেটা মনে হয় যে অনেক কঠিন, মানে অনেক সময় লাগবে, তাই না? 3-4 মাস ধরে ক্লাস করতে হবে, অনেক কিছু মনে রাখতে হবে, প্রত্যেকটা ক্লাসে অনেকগুলো নতুন জিনিস, এতগুলো জিনিস মনে রাখা, মাথায় করা অনেক কঠিন ব্যাপার না? আচ্ছা, এখন বিষয়টা মোটেই কঠিন না। বিষয়টা হচ্ছে এখানে আপনি ক্লাসের মধ্যে যা শিখবেন কোনো কিছু আপনাকে মনে রাখতে হবে না। ক্লাসের সিস্টেম হলো ক্লাস করবেন, ক্লাস করার সময় ভালোভাবে বুঝবেন, যেটা বুঝবেন না সেটা আবার কি রিপ্লাই করবেন, কোশ্চেন করবেন, আমি সেটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবং ক্লাস বুঝার পরে যে ভিডিওটা নিয়ে যাবেন পরের দিন এসে, অথবা যাওয়ার সময় মানে ক্লাসের যে রেকর্ডটা নিয়ে যাবেন, ক্লাসটা প্রয়োজনে বাসায় আরেকবার দেখবেন।
আরেকবার দেখার পর সেই কাজগুলো করবেন, ঠিক আছে? করার পর আপনি যখন জিনিসগুলো বুঝবেন, বুঝার পর করবেন, ঠিক আছে? করার পর আপনার কাজ শেষ, এরপর আপনি জিনিসগুলো ভুলে যাবেন, ঠিক আছে? ভুলে যাবেন। এভাবে আপনি ক্লাস করবেন, কাজ করবেন, ভুলে যাবেন, ঠিক আছে? এভাবে করতে করতে যদি আপনি করেন, মাথায় কোনো প্রেশার নেওয়ার দরকার নেই, কোনো লোড নেওয়ার দরকার নেই। এখানে আপনার ভুলে যাওয়ার কোনো ভুলে গেলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ যখন আপনার প্রয়োজন তখন আপনি কি এই সবগুলো রেকর্ড তো আপনার কাছে থাকবেই। আপনি এখানে 10 GB আছে রেকর্ড, এই সবগুলো রেকর্ড আপনার কাছে থাকবে এবং যে কোনো সময় যে কোনো কিছু আপনি দেখতে পারতেছেন। বাইরের কাজ করার সময় যখন যেটা প্রয়োজন তখন সেটা আপনি ঠিক করতে পারতেছেন, দেখতে পারতেছেন, তাই না? কোন জায়গায় প্রবলেম, ধরুন আপনি কোনো একটা কাজে গেছেন, অমুক জায়গায় বুঝতেছেন না, ফেসবুকের কাজ শিখছেন বাট ফেসবুকের ফ্যান পেজ তৈরি করাটা আপনি ভুলে গেছেন, তাই না? অথবা ফ্যান পেজের ইউআরএল শর্ট করাটা আপনি ভুলে গেছেন। তাহলে আপনি ক্লিক করে এটা কোথায় আছে, আনুমানিক কোন ভিডিওটা আছে আপনি সেটা বুঝতে পারবেন আগে থেকে, কারণ আপনি তো জিনিসগুলো তো জানেন এগুলো সম্পর্কে। তাহলে ওখানে গিয়ে ভিডিওটা টেনে এটা আপনি 2 মিনিটের মধ্যে বের করতে পারবেন, ঠিক আছে? তাহলে ভুলে যাওয়াটা কোনো সমস্যা না, ঠিক আছে? শুধুমাত্র এখানে ইয়াটা কি বুঝা, বিষয়টা বুঝা। তো আপনি এতগুলো বিষয় একসাথে মনে রাখাটা একটু কঠিন, বাট আরও মজার বিষয় হচ্ছে একটা জিনিস যদি আপনি একবার বুঝে যান সেটা কিন্তু ভুলতে চাইলে আপনি আর ভুলতে পারবেন না, হ্যাঁ? কিন্তু প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে হয়তো সিকোয়েন্সগুলো উল্টপাল্ট হয়ে যাবে, তাই না? একটু একটু হয়তো ভুলে যেতে পারেন। তো সেই জন্য আপনি কোনো একটা কাজ পাচ্ছেন গুগল ম্যাপের, তাহলে গুগল ম্যাপের কাজ পেলে আপনি কি গুগল ম্যাপে যান, গিয়ে আপনার আবার ভিডিওগুলোকে একটু দেখেন, দেখার পর আবার আপনার সবগুলো স্মৃতিতে আসতেছে না, আপনি যখন কাজটাকে সাবলীলভাবে করতে পারতেছেন। কারণ ভিডিওগুলো মানে কি সরাসরি ক্লাস, হ্যাঁ? যতবার ইচ্ছা আপনি ততবার ক্লাস করতে পারবেন। আবার কাজ করার সময় যদি কোনো প্রবলেম হয় তা আপনি ভিডিওগুলো দেখেই প্রবলেমগুলো সলভ করতে পারবেন, ঠিক আছে? তাহলে এখানে ক্লাসগুলো মনে রাখা কোনো এটা কোনো বাধ্যবাধকতা নেই, ক্লাসগুলো মনে রাখার কোনো দরকার নেই। ক্লাসগুলো করবেন, জিনিসগুলো প্র্যাকটিস করবেন, একটু ভুলে যাবেন। আমি কি বুঝতে পারছি? বাট কেউ যদি মনে রাখার চেষ্টা করেন যে না এটা আমাকে মনে রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে, তাহলে কিন্তু কোর্স করা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। বিষয়গুলো কিন্তু খুব সহজ, ঠিক আছে? মূল কাজটা এখন হচ্ছে বুঝা, ঠিক আছে? বুঝার পর একবার করা। এরপর যখন আপনি বাইরের কাজ করবেন, এরপর সরাসরি কাজে অ্যাপ্লাই করবেন। কাজে অ্যাপ্লাই করার আগে এটা বুঝারও দরকার নেই, জানারও দরকার নেই যে আপনি কাজ করার জন্য অ্যাবল কিনা, আপনি পুরোপুরি কিনা, ঠিক আছে? ওটা আপনি সরাসরি অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করে যখনই প্রবলেম হবে তখন আপনি ভিডিওগুলো একবার দেখে নেন। আচ্ছা, এটা হচ্ছে কোর্স করার নিয়ম। এখন আমাদের কোর্সে আপনি হয়তো অনেক কিছু পান নাই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, মনে হয় আপনি গুগল ম্যাপ পান নাই, ঠিক আছে? তাহলে এটা তো আপনি যে কোনো সময় দেখে নিতে পারতেছেন, ঠিক আছে? যে কোনো সময় আপনি করে নিতে পারতেছেন। তো এভাবে ক্লাসের মধ্যে আপনি দেখবেন অনেকগুলো ক্লাস হচ্ছে কি আপনি পান নাই, তাহলে ভিডিওটা দেখে যে ক্লাসগুলো আপনি পান নাই সেই ক্লাসগুলো আপনি করে নেবেন, ঠিক আছে? কারণ এই সবগুলো ক্লাস যদি আমি করাতে যাই আমাদের কোর্সটা 6 মাসে 8 মাসও শেষ হবে না, ঠিক আছে? তো যার ফলে আমি মেজর বিষয়গুলো করাই, আর মাইনের অনেকগুলো বিষয় আছে যেগুলো সবগুলো বেশি এগুলো করাই না, ঠিক আছে? তো এই আরও অনেকগুলো মাইনের বিষয় আছে যেগুলো ক্লাসের বাইরে যে বিষয়গুলো সেগুলো আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে? আজান শেষ। নিউটন পানি নিতে বলো, পানি আমার। আচ্ছা, তাহলে আমাদের পুরো কোর্সের মধ্যে আমাদের মূল কাজ হচ্ছে শুধুমাত্র বোঝা, ঠিক আছে? মুখস্থ করার কোনো দরকার নাই, কোনো কিছু মনে রাখারও দরকার নেই, ঠিক আছে? আর আপনি কতটুকু ক্লাস করছেন বা না করছেন ওটা নিয়ে কি চিন্তা করারও দরকার নেই। কারণ যখনই আপনি কোনো একটা কাজ পাইছেন এবং সেই কাজের মনে করেন আপনি ফেসবুকের কাজ পাইছেন, বাট ফেসবুকের কাজটা করতে গিয়ে আপনার লাগতেছে কি গুগলের আপনার ইয়ার কাজ, মনে করেন ক্লাসিফাইড কোচিংয়ের কাজ লাগতেছে, অথবা কি ওয়েব কন্টেন্ট তৈরির কাজ লাগতেছে। ফেসবুকের কাজগুলো করতে গেলেও তো আমাদের ওয়েব কন্টেন্ট তৈরির কাজ লাগবে, তাই না? আবার প্রোডাক্ট ডেসক্রিপশন লেখারও প্রয়োজন হবে।
তখন আমরা যে কোনো সময় এগুলো ক্লিক করে দেখতে পারতেছি না, ঠিক আছে? তাহলে আপনার যেটা দরকার সেটা হচ্ছে ক্লাসগুলো করা, ক্লাসগুলো করে বোঝা, আর যখন যেটা প্রয়োজন হবে এরপরে সরাসরি কাজ শুরু করা। আপনি যদি যে কোনো একটা যদি পুরোপুরি দেখেন, এগুলো দেখার সময় ক্লাসগুলো করার পর আপনি যখন কাজ করতে শুরু করবেন, শুরু করার আগে যেটা করবেন, যে কোনো একটা সেটকে আপনি টার্গেট করবেন। আপনি যে কোনো একটা সাইটকে টার্গেট করবেন, হয়তো ইউটিউব অথবা ফেসবুক অথবা গুগল, ঠিক আছে, অথবা লিঙ্ক বিল্ডিং, যে কোনো একটা সাইটকে আপনি টার্গেট করবেন। সেই ভিডিওগুলো আরেকবার ভালোভাবে দেখবেন, হ্যাঁ। আর বাকি যে ভিডিওগুলো, এগুলো সম্পর্কে আইডিয়া থাকলেই হবে। আপনি যে ক্লাস করছেন অথবা ভিডিওগুলো একবার দেখছেন, ওটুকু আইডিয়া থাকলেই হবে, ঠিক আছে? তাহলে আপনি যখন কাজ শুরু করবেন, যে কোনো একটা ভিডিও আপনি যেটাতে টার্গেট করবেন সেটাকে ভিডিওগুলোকে আরেকবার রিভিউ করবেন, রিভিউ করে আপনি সরাসরি কাজ শুরু করে দেবেন, ঠিক আছে? কাজ করতে গিয়ে যদি অন্য কোনো কিছুর প্রয়োজন হয়, কাজ করতে গিয়ে ফেসবুকের কাজ করতেছেন, বাইরে বলতেছে কি ওই ফেসবুকের কাজের মধ্যে গুগল ম্যাপ অ্যাড করতে, তাহলে আপনার গুগল ম্যাপের বিষয়গুলো একটু জানা প্রয়োজন আছে না? অথবা ফেসবুকের কাজ করতেছেন, বাইরে বলতেছে কি আপনাকে একটু ওয়েবসাইট তৈরি করতে, ওয়েবসাইট তৈরি করে সেগুলোকে ফেসবুকে দিতে, তাহলে আপনার ওয়েবসাইট তৈরি করার কাজটা প্রয়োজন আছে না? আমি কি বিষয়টা বুঝতে পারছি? ঠিক আছে? তখন আপনার যখন যেটা প্রয়োজন হবে তখন আপনি সেটা দেখে নেবেন। এগুলো আগে থেকে সব কিছু মুখস্থ করার দরকার নেই, কারণ সবগুলো ক্লাস আপনার সাথেই আছে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে মাথায় কোনো বার্ডেন নেওয়ার দরকার নেই, মাথাটা সবসময় কি হালকা রাখবেন। মানে আপনি যে কোনো সময় সব কিছু জানেন, মানে আপনার এই মুহূর্তে কোনো কিছুই মনে নেই, কিন্তু আপনি সব কিছু জানেন। বিষয়টা খুব মজার না? মানে একটা সময় ছিল যখন আমাদের মুখস্থ করতে হইতো, মেমোরাইজ করতে হইতো, তাই না? পৃষ্ঠার পর পৃষ্ঠা মুখস্থ করতে হইতো। এখন আমাদের মোবাইল কিন্তু অনেক কিছু মুখস্থ রাখতে পারে না? ছোট্ট একটা চিপ অনেক কিছু মুখস্থ রাখতে পারে না? তো আমাদের আর ব্রেনে লোড নেওয়ার দরকারটা কি? আমাদের কাজ হলো প্রসেসিং করা, কম্পিউটার যেটা পারে না। আচ্ছা, তাহলে আমরা কাজ কতটুকু শিখবেন একটু বুঝতে পারছেন? কাজ শিখবেন যে কোনো একটা, বাকিগুলো সম্পর্কে কি নেবেন, আইডিয়া নেবেন, ঠিক আছে? কতটুকু মনে রাখবেন, কোনো কিছুই মনে রাখবেন না, ঠিক আছে? সব কিছু ভুলে যাবেন। আর এখানে ভুলে যাওয়াটা হচ্ছে বাধ্যতামূলক। যদি ভুলে যেতে না পারেন, ধরুন আমি গত ক্লাসে একটা জিনিস পড়াইছি, গুগল ম্যাপ পড়াইছি, হ্যাঁ, এখন এই ক্লাসে এইটা, কারণ আপনি যদি গত ক্লাসের বিষয়গুলো কি মাথায় নিয়ে রাখেন, হাই ওই দিন ওইটা পড়াইছিল, ওটা তো ভুলে গেছে মনে হয়, ওটা তো মনে হয় মনে নাই, হাই ওটা তো ভুলে গেছে। যখন এই জিনিসটা ফিল করতে থাকবেন তখন কি নতুন জিনিসগুলো আপনার মাথায় আসবে না, টোটাল মাথাটা খালি করে দেবেন, যেগুলো ভুলে গেছে শেষ, হ্যাঁ, একদম জোর করে কি ভুলে যাবেন, ঠিক আছে? ভুলে যাওয়ার পর নতুন জিনিসগুলো মাথায় ঢোকাবেন। তো টেকনিক্যাল বিষয়গুলো হচ্ছে এগুলো যদি আপনি একবার বুঝে যদি একবার করেন, সমস্যা নেই। আপনি যদি এগুলো বুঝে যদি একবার করেন, সেগুলো আপনি কখনোই বলবেন না। প্রজেক্টর দাও। তাহলে আপনারা যারা ফেসবুকের ক্লাসটা করছেন 1 থেকে 6 পর্যন্ত, আপনারা এখন কাজ করার জন্য প্রস্তুত, মোটামুটিভাবে কাজ করার জন্য প্রস্তুত, ঠিক আছে? এরপর আপনারা সবগুলো ভিডিও কালেকশনও থাকবে, এবং যখন যে ভিডিওটা প্রয়োজন হয়, বাইরে কাজ করার সময় যেটার প্রয়োজন হয়, সেই রিলেটেড ভিডিওগুলো একবার দেখবেন। করো। আচ্ছা, এখন বায়ার যারা এসইওর কাজ করাবে তারা আসলে কি করায় এবং কেন আমাদেরকে কাজগুলো দেয়, আমি বিষয়টা একটু বুঝে বলি। এখন এসইওর কাজটা আমাদেরকে মেইনলি কারা দেয় এবং কেন দেয়? এসইওর কাজটা সেটা যে কোনো ধরনের প্রতিষ্ঠান হোক না কেন, ঠিক আছে, সেটা যদি কি হয়, মানে যে কোনো ধরনের প্রতিষ্ঠান হোক না কেন, তার দুটো জিনিসের প্রয়োজন আছে, একটা হচ্ছে প্রচার আর একটা হচ্ছে বিক্রি, তাই না? যে কোনো প্রতিষ্ঠানের প্রচার এবং বিক্রি প্রয়োজন আছে না?
একটা সাবান কোম্পানি, তার প্রচার করতে হবে, বিক্রি করতে হবে, তাই না? একটা সফটওয়্যার কোম্পানি, তারও কি প্রচার করতে হবে, বিক্রি করতে হবে না? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? মানে আমরা যত ধরনের প্রতিষ্ঠান দেখি, যত ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখি, সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার এটা অত্যাবশ্যকীয় না? কই রেসপন্স নাই কেন? আচ্ছা, এবং বিক্রি, তাহলে ব্যবসায়িক প্রতিষ্ঠান মানে কি? বিক্রি করবে এবং প্রচার করবে। আমরা আমাদের চারপাশে যত ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখি না কেন, সবারই কি হয়? প্রচার করতে হয় এবং বিক্রি করতে হয়, তাই না? তাহলে যারা প্রচার করে, ঠিক আছে, আমরা অনলাইনের মাধ্যমে যেটা করতে পারি, এসইওর মাধ্যমে আমরা কোনো একটা ব্র্যান্ডকে প্রচার করে দিতে পারি, পাশাপাশি কি অনলাইনের মাধ্যমে বিক্রিরও ব্যবস্থা করে দিতে পারি, তাই না? ঠিক আছে, তো এই প্রচার এবং বিক্রি সংক্রান্ত যাদের প্রচার এবং বিক্রি করতে হয় তারা কি আমাদের কাছে আসবে। তার মানে আমাদের ক্লায়েন্ট হচ্ছে অনেক বিশাল, ঠিক আছে? সেটা যদি হয় কোনো কি এই এগ্রিকালচার প্রোডাক্ট, তাও কি তাকে প্রচার করতে হবে। যদি হয় কোনো সিনেমা, মুভি, অথবা কোনো কি মানে ওই গানের সিডি, ডিভিডি, তাও তাকে প্রচার করতে হবে, ঠিক আছে, যেরকম প্রতিষ্ঠান হোক না কেন। আবার যদি হয় নন কমার্শিয়াল অর্গানাইজেশন, যেমন মসজিদ, এতিমখানা, তাই না, তারপর কি এই ধরনের নন কমার্শিয়াল অর্গানাইজেশনও যদি তাদেরও প্রচারের প্রয়োজন হয় না, ফান্ড রাইজ করার জন্য, তাই না? তো প্রত্যেকটা সব ধরনের প্রতিষ্ঠানের কি প্রচারের প্রয়োজন হয়। আবার একটা স্কুল, সেটা কোনো কমার্শিয়াল প্রতিষ্ঠান না, তাই না? একটা স্কুল, একটা ইউনিভার্সিটি, তারও প্রচারের প্রয়োজন হয় না, ঠিক আছে? তো যে কোনো ধরনের প্রতিষ্ঠান হোক না কেন, তার প্রচার করতেই হবে। আর প্রচার করতে হলে তাকে কি, সে যদি একটা নির্দিষ্ট লোকেশনও প্রচার করতে চায় তার দেশের মধ্যে, তখন কি তার পেপার আছে, তার দেশের পেপার, তার দেশের টিভি, এগুলোর মাধ্যমে সে প্রচার করতে পারে, তাই না? এখন পেপার টিভিতে প্রচার করতে যে পরিমাণ খরচ, আমাদের এখানে খরচ কি 10 গুণ কম। টিভিতে যদি 10 লাখ টাকা লাগে, আমাদের এখানে সে টাকা 50,000 টাকা দিয়ে হয়ে যাবে। আর তাছাড়া কোম্পানির মালিক যদি নিজে করে, সে অনেক ভালোভাবে করতে পারবে। একে তো খরচ কম, আর দ্বিতীয়ত ওয়ার্ল্ড ওয়াইড করা যায়। টিভি, পেপার কোনো কিছু ওয়ার্ল্ড ওয়াইডভাবে প্রচার করা যায় না, একমাত্র এসইউর মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করা যায়, ঠিক আছে? তো সেই কারণে আমাদের যে নিয়ারেস্ট কম্পিটিটর পেপার এবং টিভি, বা টিভি যেটা করতে পারে কোনো একটা ব্র্যান্ডকে, যেন বাংলাদেশের যে টিভিগুলো, এগুলো কয়টা দেশে যায়? বাংলাদেশে বড়জোর কয়েকটা দেশে, তাই না? যেখানে প্রবাসী বাঙালিরা আছে এরকম বড়জোর কয়েকটা দেশে যায়, তাই না? আবার যেগুলো যায় সেগুলো কিন্তু রিয়েল বাংলাদেশ থেকে সরাসরি ব্রডকাস্ট হয় না, এগুলো আবার ওখান থেকে লোকালি ব্রডকাস্ট হয়, ওগুলোর জন্য সম্প্রচার আলাদা, তাই না? তো যার ফলে আমাদের টিভিতে যা প্রচার করতে পারে তার চেয়ে আমরা কি অনেক বেশি পরিমাণে প্রচার করতে পারি সারা ওয়ার্ল্ড ওয়াইড। তো যার ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠান, সারা পৃথিবীতে যত ধরনের কোম্পানি আছে, এবং যারা দেশের বাইরে কোনো একটা প্রোডাক্টকে প্রমোট করতে চায়, হয়তো হোক দেশের বাইরে অথবা হোক দেশের ভিতরে, তাকে এসইও প্রফেশনালের কাছে আসতেই হবে। আমি কি বুঝতে পারছি? আবার দেশের বাইরে যদি সে দেশের ভিতরে যদি প্রচার করতে চায়, তাও কি তাকে এসইও প্রফেশনালের কাছে আসতে হবে, কারণ অন্য কোনোভাবে যদি অ্যাডভার্টাইজিং করার খরচ অনেক বেশি হবে। তো আমাদের যে মার্কেট সাইজটা অনেক বড়। যে কোনো প্রফেশনালের মার্কেট থাকে লিমিটেড, কাস্টমার থাকে লিমিটেড, ঠিক আছে? লিমিটেড কাস্টমার কীরকম? একটা কনস্ট্রাকশন কোম্পানি, মনে করেন সিমেন্টের কোম্পানি, সিমেন্টের কাস্টমার কি সবাই? স্পেসিফিক কিছু পার্সন সিমেন্টের কাস্টমার যারা কনস্ট্রাকশনে কাজ করতেছে, তাই না? আবার কি আপনি যে কোনো প্রোডাক্টের দিকে দেখান, এখানে কাস্টমার লিমিটেড, কিছু ক্লাস অফ পিপল ওইটার কাস্টমার, তাই না? বাকিটা কাস্টমার না। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের কাস্টমার হচ্ছে যে কোনো ধরনের প্রতিষ্ঠান, তাই না? সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, অথবা কি নন কমার্শিয়াল অর্গানাইজেশন হোক, আমাদেরকে প্রয়োজন আছে, প্রচার করতেই হবে। তো আমাদের মার্কেট সাইজটা অনেক বড়, ঠিক আছে? তো এখানে আমরা কী করতে পারি এসইউটা শিখে? এখন মূলত যে কোনো একটা কোম্পানি এসইউ করাবে, তার মানে সে আসলে আমাদের কাছে কী চাই? আমি কি বলবো? আমার কথা কি শোনা যাচ্ছে লাস্ট থেকে? আপনারা শুনতে পাচ্ছেন? তো কোন একটা কোম্পানি যখন আমাদের কাছে এসইউ করানোর জন্য আসে, আসলে সে আমাদের কাছে কী চাই, তখন আমাদের প্ল্যানিং করতে সহজ হবে। দেখেন, কোন একটা কোম্পানি আমাদের কাছে এসইউ করতে আসলো, তার মানে সেই কোম্পানি আমাদেরকে বলবে, মনে করেন নতুন একটা সাবান কোম্পানি আসলো, অথবা কোনো একটা যে কোনো কোম্পানি, সে যেভাবে প্রচারগুলো করাবে, মানে অনলাইন অ্যাডভার্টাইজিং, আমি এসইউ না বলে যদি এটা অনলাইন অ্যাডভার্টাইজিং বলি, কোনো একটা কোম্পানি সে অনলাইন এসইউ করাবে, মানে সে অনলাইন অ্যাডভার্টাইজিং করাবে।
অনলাইন অ্যাডভার্টাইজিং করানোর জন্য সে সেক্টরগুলোকে আলাদা করে। সে গুগলে অ্যাডভার্টাইজিং করাবে, গুগলে সার্চ করলে তাকে প্রথমে দেখা দেবে, ফেসবুকে করাবে, তারপর কি ওয়েবসাইটের মাধ্যমে করাবে, তারপরে ক্লাসিফাইড সাইটে করাবে, তারপরে লিঙ্ক বিল্ডিং করাবে, তারপরে ইউটিউবে করাবে, তারপরে ব্লগ সাইটে করাবে, তারপর নিউজ সাইটে করাবে। এভাবে অনেকগুলো প্ল্যাটফর্ম আমরা পাবো না, প্রায় এরকম আমরা 20-30টা প্ল্যাটফর্ম পাবো। তার মধ্যে মেজর যে প্ল্যাটফর্মগুলো গুগল, ফেসবুক, ওয়েবসাইট, ইউটিউব, তাই না? তাহলে আমরা কোনো একটা কোম্পানির যখন অনলাইন অ্যাডভার্টাইজিং করানোর জন্য যখন নামে, তখন তারা কি করায়, এই কাজগুলোকে সেগমেন্ট করে। ঠিক আছে, সেগমেন্ট করে প্রায় 10টা অথবা 15টা ভাগে কাজগুলোকে ভাগ করে এক একটা কাজ এক একজনকে দেয়। ঠিক আছে, সে 10 ভাগে কাজগুলো ভাগ করলো, সে একভাবে একটা জব ডেসক্রিপশন লিখলো যে গুগলে র্যাঙ্কিংয়ে ফার্স্ট করতে হবে, এটা লেগে সে আপকে পোস্ট করলো। ঠিক আছে, আবার সে আরেকটা লিখবে কি বলবে যে ফেসবুকে মার্কেটিং করতে হবে, সেম কোম্পানি। হ্যাঁ, আবার কোম্পানিটা আবার আরেকটা জব পোস্টিং লিখবে, একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, ওয়েবসাইটগুলোকে কী করতে হবে, র্যাঙ্কিং করতে হবে। আবার আরেকটা করবে যে ক্লাসিফাইড সাইটে পোস্টিং করতে হবে। মানে ভিন্ন ভিন্ন সেগমেন্টে সে কাজগুলো ভাগ করে এবং অনেকগুলো কি করে, সে জব পোস্টিং তৈরি করে। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তো এভাবে বিভিন্ন জব পোস্টিংগুলো ক্রিয়েট করে সেগুলো আপওয়ার্কে পোস্ট করে। তার মানে কোম্পানি একটা, প্রোডাক্ট একটা, বাট জবের অ্যাডভার্টাইজমেন্ট হবে কয়টা? প্রায় 10টা হতে পারে, 15টা হতে পারে, 20টা হতে পারে। কোম্পানি যতগুলো সেগুলোকে সেগমেন্ট করতে চাই। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে একটা কোম্পানির কাজ করার জন্য মিনিমাম 10 জন প্রফেশনাল যদি একসাথে কাজ করে, একজন ইউটিউব, একজনে ফেসবুক, একজনে কি গুগল, এভাবে যদি 10 জন প্রফেশনাল যদি একসাথে কাজ শুরু করে 10টা সেগমেন্ট নিয়ে, তখন কি গুগলে সার্চ করলে পাবে, ইউটিউবে সার্চ করলে পাবে। ঠিক আছে, এভাবে কাজগুলো হয়। আবার কোনো কোম্পানি যদি চাই, কোম্পানিগুলো কী করে, মাঝারি আকারের যদি প্রতিষ্ঠান হয়, তারা মানে যদি ছোটো প্রতিষ্ঠান হয়, তখন তারা কী বলে, যেখানে একজন প্রফেশনাল হায়ার করে এবং বলে কি যে তুমি একাই সব করো। যদি একদম ছোটো হয়, ধরুন কোনো একটা দোকান, কোনো একটা শপিং মল যদি খুব ছোটো হয়, তখন তারা একজন প্রফেশনাল হায়ার করে এবং আমাদেরকে বলে কি যে তুমি সব কিছু করো। যদি একটু মাঝারি প্রতিষ্ঠান হয়, তখন তারা কাজগুলোকে সেগমেন্ট করে 10টা অথবা 15টা ভাগে সেগমেন্ট করে এবং আমাদেরকে আলাদা আলাদা করে সেগমেন্ট দেয়। একজনকে দেবে গুগল, একজনকে দেবে ইউটিউবে কাজ করো, আরেকজনকে বলবে ফেসবুকে কাজ করো, এভাবে আলাদা আলাদা সেগমেন্ট করে দিবে এবং প্রত্যেকটা সেগমেন্টের জন্য কজন করে, একজন করে হায়ার করবে। ঠিক আছে, আর কোম্পানি যদি আরও বড় হয়, তাহলে কী হবে, এই প্রত্যেকটা সেগমেন্টের জন্য 10 জন করে দিবে। শুধু গুগলের জন্য দিলে 10 জন, ইউটিউবের জন্য দিলে 10 জন। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ছোটো প্রতিষ্ঠান হলে একদম ছোটো হলে 1 জন, যদি মাঝারি হয় তাহলে 10 জন, আর যদি কি বড় হয় তাহলে 100 জন। আমি কি বুঝতে পারছি? এখন আপনি যদি ছোটো প্রতিষ্ঠানে কাজ করেন, তাহলে সবগুলো কাজ আপনাকে কি শুরু থেকে সবগুলো কাজ আপনাকে একাই করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যে টোটাল যে জানাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কাজ জানাটা, সেই জানাটা আপনার কাজে আসবে। আপনি যদি বড় কোম্পানিতে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সবগুলো কাজ না জানলেও চলবে, আপনাকে একটা সেগমেন্ট জানলে চলবে। মাঝারি কোম্পানি অথবা বড় কোম্পানিতে কাজ করতে হলে আপনাকে শুধু একটা সেগমেন্ট জানলে চলবে। ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যদি শুধু আপনি একটা সেগমেন্টে জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার খুব একটা প্রমোশন হবে না। আপনার কাজ করতে হতে প্রমোশন হবে। আপনি প্রথমে কাজ করতে ঢুকলেন ফেসবুকের কাজ, কোনো একটা মাঝারি কোম্পানিতে অথবা বড় কোম্পানিতে, ফেসবুকের একজন গ্রুপ মেম্বার হিসেবে আপনি ঢুকলেন। ঢুকার পর যখন আপনি কাজ করতে রাখবেন, যখন আপনার প্রমোশন হবে, প্রমোশন দেওয়ার সময় যখন আপনাকে ম্যানেজার করবে অথবা হায়ার র্যাঙ্কে আপনাকে প্রমোশন দেবে, তখন দেখবে না যে আপনার জানার পরিধিটা কত বড়। যদি আপনি যদি কি আপনাকে করে দিল সবার ম্যানেজার, এখন ম্যানেজারিয়াল পজিশনে জব করার জন্য আপনাকে সব কিছু জানতে হবে না, গুগল, ফেসবুক, ওয়েবসাইট সব কিছু আপনাকে জানতে হবে। ঠিক আছে, তো সেই জন্য সবগুলো যদি আপনি জানেন, আপনি অনেক ভালো, এখানে কেরিয়ারটা অনেক ব্রাইট, আপনি অনেক ভালোভাবে জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবেন, অনেক ভালোভাবে কাজগুলো করতে পারবেন সাবলীলভাবে। আর যদি একটা জিনিসে যদি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার স্যালারিও খুব একটা বাড়ার কি মানে এগিয়ে যাওয়াটা একটু কঠিন আর কি। তো সবগুলো যদি একসাথে জানেন, সেক্ষেত্রে কি এগিয়ে যাওয়াটা খুব সহজ। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন যে কোনো একটা কোম্পানি আমাদের কাছে কী চাই? ঠিক আছে, কোনো একটা গার্মেন্টস কোম্পানি সে কী করলো, সে সারা ওয়ার্ল্ডে তার প্রোডাক্টগুলো সেল করবে, তাহলে সে এইভাবে জিনিসগুলোকে এক করে সেগমেন্ট করে সে কাজগুলো আমাদেরকে দেয়। ঠিক আছে, তো এখন আমরা আর কি করতে পারি? আমরা এই যে ফেসবুক মার্কেটিং শিখবো, আমরা এখানে এই কোর্সের মধ্যে যা শিখছি এর টোটাল সব কিছু
গুগলে আমরা কীভাবে র্যাঙ্কিং পাস করবো, ফেসবুকে কীভাবে অ্যাডভার্টাইজিং করবো, ওয়েবসাইটে কীভাবে অ্যাডভার্টাইজিং করবো, এইসব কিছু আমরা শিখছি। ঠিক আছে, তো আমরা ছোটো কোম্পানিকে সার্ভ করতে পারবো, মাঝারি কোম্পানিকেও সার্ভ করতে পারবো, আবার বড় কোম্পানিকেও সার্ভ করতে পারবো। ইটস ক্লিয়ার? আচ্ছা, এখন এর বাইরে আমরা কী কী করতে পারি? এখন এই যে আমরা সহজ করে যদি বলি, আমরা এসইওর মাধ্যমে কী শিখতেছি, আমরা কোনো একটা কোম্পানিকে প্রচার করা শিখতেছি। ঠিক আছে, এখন সে প্রচার করার কাজটা বিদেশি কোম্পানির যেরকম লাগবে, আবার দেশি কোম্পানির লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা এই যে জানাটা, আমরা যে জিনিসটা জানি, সেই জানাটা ব্যবহার করে আমরা কীভাবে আমরা অন্য কোনো কোম্পানিকে হেল্প করতে পারি এবং পাশাপাশি নিজেরা বেনিফিট হতে পারি, ইকোনমিক্যালি বেনিফিট হতে পারি। আমরা যা যা করতে পারি, প্রথমত আমরা আউটসোর্সিং করতে পারি। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু এটাই, আপনারা এই মানে এসইও কাজ শেখার আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটাই, তাই না? আউটসোর্সিং, মানে দেশে বসে যখন আপনি বিদেশি কোম্পানির কাজ করবেন, সেটা হচ্ছে আউটসোর্সিং। এখন এইটা ছাড়াও কেউ যদি মনে করেন যে আমি আউটসোর্সিং করবো না, এখন আউটসোর্সিং ছাড়াও আমাদের অনেকগুলো অপরচুনিটি আছে। আপনি যে কাজটা শিখতেছেন, এই কাজটা শিখে আপনার আরও অনেকগুলো অপরচুনিটি আছে আউটসোর্সিং করা ছাড়াও। আমি সেগুলো বলতেছি। কেউ যদি মনে করে যে আমি টোটালি আউটসোর্সিং করবো না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি তার চেয়ে ভালো ইনকাম করতে পারবেন। আপনি দেশের কোম্পানিতে কাজ করতে পারেন। নিজের ফার্ম করতে পারেন, আবার কি নিজের যে কোনো একটা ব্যবসা করতে পারেন। এখন কেউ যদি মনে করেন যে এটা টোটালি করবেন না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা করা। কেউ যদি মনে করেন যে এটা টোটালি আপনি আউটসোর্সিংয়ের কাজ করবেন না, কোনো সমস্যা নেই। আপনি যা যা করতে পারবেন, আপনি দেশের বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে পারবেন। কোনো একটা গার্মেন্টসে যদি আপনি চাকরি করেন এবং গার্মেন্টসের জন্য যদি আপনি কয়েক মাস টানা কাজ করেন, ওর অনেকগুলো ক্লায়েন্ট কালেকশন হবে না, সরাসরি বায়ার কালেকশন হবে না। আপনি যে কোনো কোম্পানির জন্য কাজ করলে, আপনি যদি সেই কোম্পানির প্রচার যদি 10 লাখ মানুষকে দেখাতে পারেন এক মাসে, কোম্পানি লাভ হবে না? তো কোম্পানির লাভ হলে প্রত্যেকটা কোম্পানিতে এটা প্রয়োজন আছে। আপনি একটা সিভি লিখে সরাসরি যদি বিভিন্ন কোম্পানিতে যান যে আপনি এই কাজগুলো করতে পারবেন, তাহলে যে কোনো কোম্পানি আপনাকে মূল্যায়ন করবে। বিশেষ করে বাংলাদেশের যে সেক্টরগুলোতে, অ্যাডভার্টাইজিং কোম্পানিগুলোতে অনেক ভালো বেতনে অ্যাপয়েন্ট হয়, প্রায় 30,000 অ্যাবাভ স্যালারিতে ওই অ্যাডভার্টাইজিং ফার্মগুলোতে চাকরি পাওয়া যায়। কারণ অ্যাডভার্টাইজিং ফার্মগুলো আগে কাজ করতো, অ্যাডভার্টাইজিং ফার্মগুলো হচ্ছে যারা টিভি নিয়ে কাজ করে, টিভি অ্যাড যারা তৈরি করে, কারণ তারা আগে কাজ করতো কোথায়, শুধু টিভি অ্যাড তৈরি করতো। ঠিক আছে, টিভি অ্যাড তৈরি করার পর এখন ক্লায়েন্ট রিকোয়ার করতেছে অনলাইনে অ্যাডভার্টাইজিং করার জন্য, বাট তাদের সেই অনলাইন অ্যাডভার্টাইজিং করার মতো পর্যাপ্ত লোকবল নাই, কারণ তারা এতদিন ধরে কি ওই টিভি অ্যাড তৈরি করার জন্য কেউ অভ্যস্ত ছিল। আমরা এখন ইউটিউবে দিলে অনেকগুলো অনলাইন অ্যাড দেখি না, এই অ্যাডগুলো তৈরি করা, ইউটিউবে কীভাবে কি অ্যাড তৈরি করা নেই, তারা কি স্পেশালিস্ট অ্যাড ফার্মগুলো, বাট অ্যাডটাকে পাবলিশ করার জন্য তারা কি এক্সপার্ট না, এসইও করার জন্য তারা কিন্তু এক্সপার্ট না। ঠিক আছে, তো এখন খুব ভালো সুযোগ আছে, আপনি যে কোনো একটা কাজ যদি জানেন, আপনি খুব ভালো বেতনে আপনি বিভিন্ন কোম্পানিতে জব করতে পারেন। বিভিন্ন অ্যাডভার্টাইজিং ফার্মগুলোতে যদি আপনি এখান থেকে সিভি পাঠান, তাদের সাথে কন্ট্যাক্ট করেন, খুব ভালো স্যালারিতে ওখানে জব করা যাবে। অ্যাডভার্টাইজিং ফার্ম ছাড়াও যে কোনো কোম্পানি হোক, সেটা গার্মেন্টস, ঠিক আছে, আপনি ধরেন ডায়মন্ড ওয়ার্ল্ড, এখন ডায়মন্ড ওয়ার্ল্ডে যদি আপনি একটা প্রপোজাল দেন যে আমি তোমাদের কাস্টমার হচ্ছে এলিট কাস্টমার, আমি এলিট কাস্টমাররা নেট ইউজ করে, সুতরাং আমি কি নেটের মাধ্যমে তোমাদেরকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবো, ঠিক আছে, হাইলাইট করতে পারবো। তো আপনি যদি ডায়মন্ড ওয়ার্ল্ডের জন্য কাজ করেন, ওদের কাস্টমার বাড়বে না? আমাদের যতগুলো স্ট্র্যাটেজি, কারণ শুধুমাত্র ফেসবুকে প্রচার করবেন, তো শুধুমাত্র ফেসবুকে যদি আপনি ডায়মন্ড ওয়ার্ল্ডের জন্য অনেক সিরিয়াসলি কাজ করেন, তাদের কাস্টমার বাড়বে না, সেলস বাড়বে না? আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? তো আমরা যে কোনো কোম্পানিকে লাভবান করে দিতে পারবো কিনা? তো লাভবান করে দিতে পারলে আপনি যদি সেভাবে একটা সিভি লিখে তাদের কাছে যদি আপনি প্রপোজাল করেন, যে কোনো কোম্পানি থেকে ইজিলি চাকরি হয়, কারণ আপনার কাজের ফলে সরাসরি কোম্পানিকে বেনিফিট হচ্ছে, সরাসরি কোম্পানির কি আসতেছে, পেমেন্ট আসতেছে। ঠিক আছে, এছাড়া আপনি নিজের একটা ফার্ম করতে পারেন, নিজের একটা ফার্ম করে আপনি বিভিন্ন কোম্পানির কাজ করতে পারেন, ঠিক গ্রাফিক ডিজাইন ফার্ম, ওয়েবসাইট তৈরির ফার্ম, সেরকম এসইও ফার্ম। ঠিক আছে, নিজের একটা ফার্ম তৈরি করে বিভিন্ন কোম্পানির কাজ করতে পারেন, মানে কোনো একটা কোম্পানিতে পার্মানেন্টলি জবও করতে পারেন পার মান্থলি, আবার কি নিজের একটা ফার্মও করতে পারেন, আবার দুইটা একসাথে করতে পারেন, আবার নিজের একটা ব্যবসা করতে পারেন। যেমন আপনি চাইলেন কি অনলাইনে যে কোনো একটা কিছু সেল করবেন, ঠিক আছে, তো আপনি ফেসবুকে যতটুকু শিখছেন ওটুকুর মাধ্যমে আমরা কি শিখছি, যে কোনো একটা ব্র্যান্ডকে প্রমোট করা শিখছি না,
ঠিক আছে? তো যে কোনো একটা ব্র্যান্ড আমরা অন্য কারো কোম্পানি ব্র্যান্ডকে প্রমোট করে অন্য কারো প্রোডাক্টকে আমরা প্রচার করব, প্রচার করে আমরা তার কাছ থেকে কি নেব, অনলাইনে নেব। এখন অন্য কারো প্রোডাক্ট বাদ দিয়ে আমরা যদি নিজের একটা প্রোডাক্ট যদি দিই, ঠিক আছে, নিজের একটা প্রোডাক্ট যদি দেন সেক্ষেত্রে আপনি অনেক ভালোভাবে ব্যবসা করতে পারবেন। ঠিক আছে? এবং এই ব্যবসা করার জন্য আপনার কোনো ধরনের কোনো পুঁজি লাগবে না অথবা ইয়া লাগবে না। ঠিক আছে? হ্যাঁ, না, নিজের ইন্ডাস্ট্রি লাগবে না। আমি খুব সহজ করে বলি বিষয়টা। নিজের ব্যবসা আপনি যেটা পারেন, আপনি কোনো একটা কিছুকে প্রচার করতে পারেন। ঠিক আছে? তো আপনি ডায়মন্ড ওয়ার্ল্ডে গিয়ে বললেন যে কি, অথবা যে কোনো একটা শিল্পীকে গিয়ে আপনি বললেন যে আমি এরকম কাজ করব, কাজ করে আমার মাধ্যমে যা অর্ডার আসে আমি তোমাদেরকে অর্ডারগুলো সাবমিট করবো এবং প্রতি অর্ডারের জন্য তোমরা আমাকে 20% করে কমিশন দেবে। মানে যা সেলস ভ্যালু থেকে আমাকে 20% কমিশন দেবে। তো এটাকে কি তারা কি আপত্তি করবে? আপনার মাধ্যমে যেগুলো সেল হচ্ছে সেগুলো তো এক্সট্রা সেল, তাই না? আপনাকে 20% দিতে ওদেরকে কোনো আপত্তি আছে? কই কেউ কথা বলতেছেন না কেন? তা আপনি যদি তার দোকানের, মনে করেন শৈল্পিকটা আপনার দোকান, আপনি যদি সবগুলো তার এখানে ছবি তুলে যদি নিয়ে এসে এগুলো কি ফেসবুকে প্রচার করেন, ইউটিউবে প্রচার করেন, 1 মাসে 10 লাখ মানুষকে দেখান, তাহলে আপনার কাছে অনেকগুলো অর্ডার আসবে না? কন্ট্যাক্ট নাম্বারগুলো থাকবে আপনার কাছে অনেকগুলো অর্ডার আসবে না? তো আপনি দিন শেষে জাস্ট ওদেরকে ফোন করে দেবেন যে অমুক অমুক ঠিকানা, অমুক অমুক জায়গায় কি একটা অর্ডার, ওরা কুরিয়ার সার্ভিসে পাঠাবে, পার্সেলও ওরা করবে। ঠিক আছে? আপনার কাছে ইয়া থাকবে, হিসাব থাকবে। তো এইভাবে যদি কি আপনি যদি কোনো একটা এই কাজটা যদি শুরু করতে পারেন, তখন বিভিন্ন কোম্পানি নিচ থেকে এনে কি আপনাকে তাদের প্রোডাক্ট দিয়ে যাবে যে ভাই ও তো 20% আমি তোমাকে 30% দেবো, আমার কাজটা করো। কারণ যে কোনো কোম্পানির জন্য মূল বিষয়টা কি সেলস না? ঠিক আছে? আর আপনি কি জানেন, সেই জিনিসটাই আপনি জানেন, সেলস করা। এবং আপনাকে সেলস করার জন্য কোথাও যেতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট একটা ল্যাপটপ আর আপনি আরেকটা নেট কানেকশন করা যাবে না? এই একটা ল্যাপটপ এবং আপনি একটুকু ব্যবহার করেই আমরা যে কোনো একটা কোম্পানির প্রোডাক্টে 10 লাখ মানুষকে দেখাতে পারবো না মাসে? তো 10 লাখ মানুষকে যদি আমরা দেখাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা তো অনেকগুলো সেলসের আশা করতে পারি। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার কোনো পুঁজিও লাগতেছে না, কোনো প্রোডাক্ট স্টক করতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না। অন্য কারোর সাথে যদি আমি লেয়াজে করি, এবং রাজি হবে কিনা যে কোনো কোম্পানি বলেন? আপনার যদি একটা দোকান থাকতো আপনি কি রাজি হইতেন যে আমি আপনাকে এক্সট্রা প্রোডাক্টগুলো সেল করে দেবো, আপনি যা সেল হবে তার 20% আমাকে দিন, মানে প্রফিটের 50% হবেন? কেন হবেন? কি বলছেন, হবে না? কি হবেন নাকি হবেন না? হবে, কারণ সবাই লাভ বোঝে। ঠিক আছে? তাহলে শৈল্পিক সরাসরি কি তার শোরুম থেকে যা সেল করতে পারতেছে আমরা তার চেয়ে বেশি সেল করতে পারবো। ঠিক আছে? আর তাছাড়া মজার বিষয় হচ্ছে আমাদের কোনো ইনভেস্টও করতে হচ্ছে না, কোনো প্রোডাক্ট রাখার কোনো ঝামেলা করতে হচ্ছে না, প্রোডাকশনের কোনো ঝামেলা করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। এবং সেভাবে যদি আমরা কি কাজ করি, খুব সিরিয়াসলি যদি কাজ করি, তাহলে আমরা শৈল্পিককে লাভবান করে দিতে পারবো না? ঠিক আছে? শৈল্পিকটা এক্সট্রা অনেকগুলো সেল করে দিতে পারবো না? ঠিক আছে? শৈল্পিককে বেনিফিটেড করে দিতে পারবো, আমরা নিজেরও মানে বেনিফিটেড হবো। তো এটা আপনি অন্য কারো প্রোডাক্ট সেল করে দিতে পারেন। আবার যদি চান যে না আপনি নিজেই প্রোডাকশন করে সেগুলো আপনার গোডাউনে রাখবেন এবং সেখান থেকে আপনি সেল করবেন, সেক্ষেত্রে আপনি যদি ইনভেস্ট করে করতে পারেন, সেক্ষেত্রে প্রফিটটা বেশি হবে। আমি কি বুঝতে পারছি? আবার কিছু প্রোডাক্ট আছে যেগুলো কি অনলাইনে ছাড়া সরাসরি বিক্রি করাটা কি কঠিন, মানে অনলাইনে বিক্রি করাটা সহজ কিন্তু সরাসরি বিক্রি করাটা কঠিন। ঠিক আছে? মনে করেন মাশরুম। এখন মাশরুম জিনিসটা খুব ভালো জিনিস, এটা তো সবাই জানে। এখন মাশরুম কি আপনি এখন আজকে খেতে চাইলেন, মাশরুম কিনতে যান, আগুরাদা যান নাই, মিনাবাজারে যান নাই, 2 নম্বর গেট কাঁচা বাজারে যান নাই, খেয়ে তো চাইলে কি আমরা কিনতে পারতেছি? তাহলে এটা যে কোনো কাস্টমার যখন মাশরুম কিনতে চাই একটু অসুবিধা না? মাশরুম হোক, মধু হোক, অথবা অন্য শুটকি হোক, অনেক জিনিস এগুলো সহজে কি অ্যাভেলেবেল না। ঠিক আছে? আবার একজন বিক্রেতা, আপনার একটা মাশরুমের কি খামার আছে, এখন আপনি কি 100 কেজি মাশরুম নিয়ে জিসির মোড়ে বসছেন, ওই 20-30 কেজি বেচা হবে আর বাকিগুলো পচে যাবে না? ঠিক আছে? এই যে প্রোডাক্টগুলা, এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো, এগুলো বিক্রেতার জন্য অসুবিধা বিক্রি করা, আবার কি ক্রেতার জন্য অসুবিধা কিনা। ঠিক আছে? তো এই জিনিসগুলো অনলাইনে খুব ভালোভাবে সেল করা যায়। যেমন মাশরুম খুব ভালো জিনিস, এটা সবাই জানে, শিক্ষিত মানুষ মাত্রই কি মাশরুমের গুণগুণ জানে না, এবং তারা মাশরুম পেতে চায় কিন্তু সহজে পাওয়া যায় না। এখন আপনি যদি একটা ফেসবুকে যদি ব্যাপকভাবে যদি প্রচার করেন যে আমরা মাশরুম সেল করি, আপনি অর্ডার দিলে কি পরের দিনই আমরা কি আপনাকে পৌঁছে দেবো 5 কেজির করে প্যাকেট। এক প্যাকেটের দাম হচ্ছে কত? 1000 টাকা, তাই না? এবং ওই ওয়েবসাইটের ফেসবুকের মধ্যে কি থাকবে? আপনার মাশরুমের খামার থাকবে, তাই না? মাশরুম আপনি তুলতেছেন, অনেকগুলো ছবি থাকবে না? ঠিক আছে? তো আপনি অনেকগুলো মাশরুমের অর্ডার পেতে পারেন না? এখন মাশরুম সাপ্লাই কোথেকে দিবেন? সাপ্লাই দেওয়ার জন্য কি আমাদের মাশরুমের অভাব হবে?
আপনি যেখানে মাশরুমের চাষ হয় সেখানে চলে যান, এরকম কয়েকজন খামারের সাথে আপনি কন্ট্যাক্ট করেন, পারা যাবে না? যে আমি কি প্রতিদিন অর্ডার আসবে, আমি তোমাদের মাশরুম সেল করে দেবো। আপনি জাস্ট সারাদিনে যা যা অর্ডার আসবে ওদের নাম ঠিকানা লিখে কি ওদের কাছে ইমেল করবেন, ওরা এগুলো প্যাকিং করে কি ওরাই মানে সাপ্লাই দেবে। আমি কি বুঝতে পারছি? তো এইভাবে যে কোনো আপনি হচ্ছেন আলাদা, আপনি হচ্ছেন শুধু মার্কেটিং পার্সন, আপনি হচ্ছেন অনলাইন নিয়ে থাকবেন। প্রোডাক্ট তৈরি করা আপনার কাজ না, প্রোডাক্ট পাঠানো আপনার কাজ না, আপনার কাজ হলো শুধু কতটুকু অর্ডার নেওয়া। তাহলে এই যে মাশরুম আমরা যদি অনলাইনে যদি সেল করি, আপনি 1 মাসের মধ্যে যদি 10 লাখ মানুষকে যদি মাশরুম দেখান, আনুমানিক কী পরিমাণ মাশরুম সেল হবে? এবং যে একবার কিনবে সে বারবারই কিনবে না? কিনবে কিনা? যে একজন কিনবে সে আরও 10জনকে বলবে, ঠিক আছে? তো একজনকে যদি আপনি এভাবে যদি একটা সিস্টেম যদি দাঁড় করান, 1 মাসে যদি আপনি 10 লাখ মানুষকে যদি দেখাতে পারেন যে আমরা মাশরুম চাষ করি, আপনি ফোন করলে পরের দিনে মাশরুম পেয়ে যাবেন। যে কোনো মানুষ যদি সরাসরি যদি কোনো একটা প্রোডাক্ট কালেক্ট করতে যায়, তাকে তো দোকানে যেতে হয়, তাই না? 50 টাকা তার রিক্সা ভাড়া যায়, এক্ষেত্রে তো তার কোনো খরচই হচ্ছে না, কোনো হ্যাজার্ড হচ্ছে না। ফোন করে দিল, পরের দিন কি তাকে ঘরে ডেলিভারি দিল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তাহলে জিনিসটা বিক্রি করা অনেক ইজি না? তো 10 লাখ মানুষকে যদি আমরা মাশরুম দেখাই, আনুমানিক কজন মানুষকে মাশরুম কিনবে অথবা মধু কিনবে? অনেক মানুষ কিনবে না? অন্তত কয়েক হাজার মানুষে কিনবে না? আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে অনেক বড় অ্যামাউন্টে সেল হবে না? ঠিক আছে? তো আমরা যে কোনো একটা ব্যবসা, যে কোনো একটা কিছু যদি আপনি কি সিস্টেমটা যদি দাঁড় করাতে পারেন, তাহলে কি এখানে আপনার কখনোই হবে না। মানে কি এখানে কোনো টাকা পয়সার খরচের কোনো বিষয় নেই, লস হওয়ার কোনো ঝুঁকি নেই, ঠিক আছে? এখানে মূল ইনভেস্টমেন্ট কোনটা? এই যে অন্য কারো প্রোডাক্ট বিক্রি করে দেবো অথবা নিজের প্রোডাক্ট উৎপাদন করে বিক্রি করানো, এখানে মূল শক্তিটা কোথায়? আপনার মূল পুঁজিটা কি? হ্যাঁ, ল্যাপটপ কোনো পুঁজি না, ল্যাপটপ কোনো শক্তি না। এটা একটা জিনিস, কিন্তু এটা কোনো শক্তি না। মূল শক্তি হচ্ছে আপনি এসইউ জানেন, সেটা হচ্ছে শক্তি। ল্যাপটপ তো আরেকজনেরও আছে, তাই না? আপনারও আছে, আর আরেকজনের 10টা আছে, আপনার একটা আছে। হ্যাঁ, তাহলে কি সে বেশি শক্তিশালী? সে বেশি প্রচার করতে পারবে? এখানে মূল শক্তি কোথায়? হ্যাঁ, এসইউ। আপনি এসইউ জানেন, সে জানাটা সমস্যা। আপনি যদি এসইউ জানেন, এসইউ জানলো যে আপনার ল্যাপটপ না থাকলেও সমস্যা নেই, সমস্যা আছে। আরেকজন 10টা ল্যাপটপ নিয়ে বসে আছে, সে কি আপনার চেয়ে বেশি শক্তিশালী? হ্যাঁ, বলেন। তাহলে এখানে জানাটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে যদি আপনি এসইউটা জানেন, তাহলে আপনার কি আপনি অনেক ধরনের ব্যবসা, আপনি ধরুন বিউটি পার্লার দিবেন, ঠিক আছে? এখন বিউটি পার্লার দেওয়ার পর আপনি কি পুরা বাংলাদেশের মানে এমনভাবে যদি আপনি নিজেকে উপস্থাপন করেন, অনেক ভালোভাবে যদি আপনি নিজেকে প্রচার করেন, নেট থেকে দেখে নতুন সাজগুলো যদি শিখেন, তাহলে সেক্ষেত্রে অনেক ভালোভাবে জিনিসটা করা যাবে না? অনেক দূর থেকে মানুষ আপনার এখানে আসবে। তাহলে আমরা যেটা করতে পারি, এই যে ফেসবুক মার্কেটিং আমরা যেটা শিখলাম, এটা শেখার পর আমরা নিজের ব্যবসা করতে পারি, আমরা নিজের ফার্ম তৈরি করতে পারি, বিভিন্ন কোম্পানির কাজ করতে পারি, আবার আমরা বিভিন্ন কোম্পানিতে সরাসরি চাকরি করতে পারি, আবার আমরা আউটসোর্সিং করতে পারি। তো আমি খুব অবাক হই, এখানে যদি আমাকে প্রশ্ন করা হয় যে কোনটার ইয়াটা সবচেয়ে বেশি, মানে কোনটার স্কোপ সবচেয়ে বেশি, কোথায় ফিউচার অনেক বেশি ব্রাইট, ঠিক আছে, সেক্ষেত্রে আমি সবচেয়ে সাজেস্ট করি এটাকে, নিজের ব্যবসা করাকে। এটা হচ্ছে সবচেয়ে ব্রাইট। এখন আউটসোর্সিং আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ টাকা পাবেন। আপনি কোনো একটা কোম্পানিতে ঢুকলেন, ঠিক আছে, আপনি সারা রাত দিন কাজ করলেন, ওই ঘন্টা হিসেবে টাকা, কাজ করলেন তো টাকা আছে, কাজ না করলে তো টাকা নেই, সমস্যা না? বাট আপনি যদি কোনো একটা বিজনেসের সিস্টেম দাঁড় করতে পারেন, তখন কি আপনার কাজ না করলেও কি, আপনি ধরুন একটা সিস্টেম দাঁড় করালেন যে কোনো একটা কোম্পানির সাথে আপনি লেয়াজো করলেন, আপনি মাশরুম বিক্রি করবেন অথবা শৈল্পিকের কাপড় বিক্রি করবেন, তাহলে আপনি কয়েকজন এমপ্লয়ি রাখলে তারাই কাজ করবে, আপনি জাস্ট মাঝে মধ্যে এসে সুপারভাইজ করবেন, ঠিক আছে? আর এখানে ব্যবসা করলে যে পেমেন্টটা আসবে, যে অ্যামাউন্টটা আসবে, সেটা অনেক বড়। তো কাজ করে যে অ্যামাউন্টটা আসবে তার চেয়ে অনেক বড়। আর যদি আমি কেরিয়ার বলি, তাহলে কেরিয়ার এটা তো অনেক বেশি ব্রাইট না ব্যবসাতে, কারণ আপনি এর মধ্যে লসের কোনো ঝুঁকি নেই, এখানে তো পড়ে যাওয়ার কোনো সমস্যা মানে সম্ভাবনা নেই যে আপনার বিশাল টাকা লস হবে, সেরকম মতো কোনো সম্ভাবনা নেই, তাই না? আপনি যদি একটা সিস্টেম তৈরি করতে পারেন যে আপনি সেল করে দিতে পারেন, আপনি আবুল কোম্পানির প্রোডাক্ট আপনি সেল করে দিচ্ছেন, এর পরের দিন কি কাবুল কোম্পানি আসবে আপনার কাছে যে ভাই আমারগুলো সেল করে দাও, তোমাকে কমিশন বাড়াই যাবো, এরপর আরেকজন আসবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তো নিজের ব্যবসাতে অনেক বেশি হয়, আর নিজের ফার্ম তৈরি করলে অথবা বিভিন্ন জায়গায় চাকরি করলে, লোকাল ফার্মে চাকরি করলে। তো আমরা সবগুলো করি, আপনারা এটা শেখার পর আপনারা যে কোনো দিকে ট্রাই করতে পারবেন, আবার যদি চান যে সবগুলোতে একসাথে ট্রাই করতে পারবেন। সবগুলো একসাথে করলে সেটা কনসেন্ট্রেশনটা আবার একটু কঠিন হয়ে যায়। এখানে বলেন, এখানে আমি যতগুলো বললাম, এখানে কি টাকা পয়সা খরচের কোনো বিষয় আছে? বিষয় আছে? ঠিক কথা বলেন। টাকা পয়সা লস হওয়ার কোনো স্কোপ আছে? যদি আপনি টাকা পয়সা লস করতেও চান, লস করা সম্ভব এখানে?
বলেন সম্ভব কিনা? মানে এখানে আমরা অনেক বড় ব্যবসা করতে পারবো, কিন্তু উইথাউট এনি কি ইনভেস্টমেন্ট। মনে করেন আপনি শুধুমাত্র আলু বিক্রি করবেন। আমি একদম নিকৃষ্ট একটা বিজনেসের উদাহরণ দিয়ে দেখাই। মানে আপনার এসইউ জানেন, সেই এসইউ জানাটা আপনার কী পরিমাণ শক্তি, ঠিক আছে? আপনি এসইউ জানেন আর আবুল এসইউ জানে না, তাহলে আবুলের সাথে আপনার পার্থক্য কী? আবুল কী করে? আলুর ব্যবসা করে। আপনিও কি আলুর ব্যবসা করবেন। আমি দুজনের সাথে কম্পেয়ার করি। আলুর ব্যবসা কীভাবে করে? আবুল হচ্ছে একজন পাইকারি বিক্রেতা। সে কি বস্তা বস্তা আলু কর্ণফুলী বাজারে নিয়ে আসে, কর্ণফুলী মার্কেটে, ওখান থেকে সে সেল করে, ঠিক আছে? এখন আপনিও কি, আপনি হচ্ছেন শিক্ষিত আলু ব্যবসায়ী এবং এসইউ জানা কি আলু ব্যবসায়ী, ঠিক আছে? তাহলে আপনি কীভাবে করবেন? আপনাকে ওকে তো মানুষ দেখতেছে, আপনাকে মানুষ দেখবেও না, আপনি সম্পূর্ণ নেপথ্য থেকে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? কীভাবে? আপনি একটা ওয়েবসাইট করেন, আপনি ফেসবুকের ফ্যান পেজ তৈরি করেন, ইউটিউবে চ্যানেল করেন, মানে অনলাইনের যতগুলো ওয়েব আছে সবগুলো আপনি অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করে ওয়েবসাইটের মধ্যে কী রাখেন? বিভিন্ন ধরনের আলু রাখেন, লাল আলু, সাদা আলু, গোল আলু, তাই না? আমরা নেটে সার্চ করলে পাবো না? মানে কোনো একটা কাস্টমার যে রকমের পটেটো চাক, সে কি কোনো একটা ফ্যাক্টরি পটেটো চিপস বানাবে, তাহলে তার জন্য কীরকম চিপস? কোনো একটা কোম্পানি, কোনো একটা চাইনিজ রেস্টুরেন্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবে, তার জন্য কীরকম চিপস, তার জন্য কীরকম পটেটো অ্যাপ্লিকেবল হবে, আমরা পাবো না? আমরা এখান থেকে সব ধরনের পটেটো এখানে রাখতে পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে গোল আলু, তারপর কি দেশি আলু, পাচ্ছি না? দেশি আলু, তারপর কি মিষ্টি আলু, পাচ্ছি না? তাহলে আমাদের একটা সাইট তৈরি করবো, সেই সাইটের মধ্যে সব ধরনের পটেটো থাকবে এবং সবগুলোর দাম থাকবে, তাই না? এবং আমরা মূলত টার্গেট করবো কাদেরকে? বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট, হোস্টেল, তাই না? তার জন্য কার জন্য কী পরিমাণ দরকার? যে কিন্তু কর্ণফুলী বাজারে ব্যবসা করতে, তার কিন্তু অতটুকু চিন্তা করার, থিঙ্কিং করার কি ক্যাপাবিলিটি নেই, ঠিক আছে? কিন্তু আপনার কি থিঙ্কিংয়ের ক্যাপাবিলিটি আছে। সে আলো ব্যবসায়ী, আপনি আলো ব্যবসায়ী, তাকে সবাই দেখবে, আপনি থাকবেন ক্যামেরার বাইরে, আপনি থাকবেন ওয়েবসাইটে, ঠিক আছে? তাহলে যার যেরকম আলো দরকার, আপনি জাস্ট এই একটা ওয়েবসাইট তৈরি করবেন, ফেসবুকের পেজ তৈরি করবেন এবং এটাকে আপনি ব্যাপকভাবে স্প্রেড করবেন। বিশেষ করে যারা কি মানে প্রাতিষ্ঠানিক ক্রেতা যারা, তাদেরকে আপনি ধরবেন। আপনি যদি 10টা রেস্টুরেন্টকে যদি ধরতে পারেন, অথবা অনেকগুলো এরকম হোস্টেল রেস্টুরেন্ট ওদেরকে যদি ধরতে পারেন, তাহলে ওদেরকে তো বিশাল একটা অ্যামাউন্টের আলু সাপ্লাই হবে তাদের কাছে, হবে না? তো এখন বিষয়টা আমি বুঝাই একটু। এই যে আলুটা, এখন আলুটা আপনার অনেকভাবে আসে। এটা কৃষক বিক্রি করে 5 টাকা, ঠিক আছে? তারপর পাইকারি বিক্রেতা, মানে কৃষক থেকে খুচরা পাইকারি বিক্রেতা, কৃষক থেকে এজেন্ট থেকে পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রেতা থেকে খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা করতে করতে সেটা হয়ে যায় 20 টাকা। কৃষক বিক্রি করে 5 টাকা, আর সেটা আমরা কিনি কত টাকা? 20 টাকায়। কেন? বাকি টাকাগুলো খেয়ে ফেলতেছে কারা? মধ্যস্বত্বভোগীরা। এখন আপনি যদি আলুর ব্যবসা করেন, আপনি 5 টাকার আলু আপনি 5 টাকা দিয়ে কিন্তু কৃষক থেকে কালেকশন করতে পারবেন না? আপনি কৃষক থেকে 5 টাকা দিয়ে আলু কালেকশন করেন, সেই 5 টাকার আলু আপনি বিক্রি করতে পারেন 10 টাকায়। 10 টাকায় বিক্রি করলে কি আপনার 5 টাকা লাভ থাকতেছে না? আপনি 12 টাকা বিক্রি করেন, তাও কিন্তু মানুষ নিবে। মানুষ যদি মার্কেটে যায়, দেখতেছে কি 20 টাকা, আর আপনি বিক্রি করতেছেন কি 12 টাকা, তাই না? আপনারটা সস্তা, প্লাস আপনারটা কি অনেক বেশি ফ্রেশ, আপনি একদম কালেকশন করার সাথে সাথে দিচ্ছেন। আপনি হচ্ছেন এখানে স্টোরিং হচ্ছে না, আপনি সরাসরি উৎপাদন কৃষক থেকে কি সরাসরি ওইদিকে সাপ্লাই দিচ্ছেন। মানুষ আরও ফ্রেশ পাবে না জিনিসগুলো, কম টাকায় পাবে, ফ্রেশ পাবে, ঠিক আছে? তাহলে আপনি যারা প্রাতিষ্ঠানিক যারা আলু ক্রেতা, তাদেরকে আপনি কালেক্ট করতে পারবেন না। যারা কি বড় আকারের আলু কিনে, চাইনিজ রেস্টুরেন্টগুলো ফ্রেঞ্চ ফ্রাই করবে, আলু কিনবে, তাই না? হোস্টেলের কি আলু লাগে, আপনার কি হোম ইউজের জন্য আলু লাগে, তাহলে আপনি সবাইকে আকৃষ্ট করতে পারবেন না। আপনি কম দাম দিচ্ছেন এবং ভালো জিনিস দিচ্ছেন, কম দাম দিয়ে কিন্তু আপনি বেশি লাভ করতে পারতেছেন। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তো আপনি একটা সাইট তৈরি করে ফেসবুকের ফ্যান পেজ তৈরি করে এটুকু যদি আপনি স্প্রেড করেন, কী হবে? আপনি অনেকগুলো মানে প্রাতিষ্ঠানিক ক্রেতা পাবেন না, আপনি হোম ইউজারের জন্য পাবেন না। আপনি যদি ব্যাপকভাবে যদি প্রচার করেন, আপনি যদি 10 লাখ মানুষকে দেখান যে আমার কাছ থেকে যদি আলু নাও, একদম ফ্রেশ আলু পাবা, কিন্তু বাজার থেকে কত 8 টাকা কমে, তাহলে অনেক মানুষ, এবং কি এই আলু কেনার জন্য আপনাকে বাজারও যেতে হচ্ছে না। যে কেউ ফোন করলে কি পরের দিন তার ঘরে আলু পৌঁছে যাচ্ছে, তাহলে তার রিক্সা ভাড়াও আর প্রয়োজন হচ্ছে না। একবার যে আপনার কাছ থেকে আলু কিনবে, সে বারবারই কিনবে না, কম দামে ভালো আলু, ঠিক আছে? তাহলে আপনার অল্প সময়ের মধ্যে আপনি মোটামুটি ভালো একটা কাস্টমার গ্রো করতে পারবেন না? বলেন পারা যাবে কিনা? ঠিক আছে, আচ্ছা, করার পরে তো আপনি 1 লাখ মাসে যদি 10 লাখ মানুষকে যদি দেখান যে আপনি কম রেটে আলো পাবেন, ভালো আলো পাবেন, তাহলে অনেক কাস্টমার পাওয়া যাবে না? ঠিক আছে, তো কর্ণফুলী বাজারে সে যদি বিক্রি করে 1 বস্তা 2 বস্তা আলু, ঠিক আছে, আপনি সেখানে বিক্রি করতে পারেন কত?
2 ট্রাক 3 ট্রাক আলু, তাই না? ও বিক্রি করে বস্তা হিসেবে অথবা কেজি হিসেবে, আর আপনি বিক্রি করবেন কি ট্রাক হিসেবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখানে আপনার আলু স্টোর করার ঝামেলা নাই, অন্য কোনো ঝামেলা নাই, আপনি শুধুমাত্র এসইউ পারেন, এটা আপনার শক্তি, তাই না? আলু যেখান থেকে সাপ্লাই হওয়ার সেখান থেকে সাপ্লাই হবে, আপনি জাস্ট ফোনে বলে দেবেন অথবা ইমেল করে দেবেন, তাই না? আপনি মূল অর্ডারগুলো আসবে কোথায়? আপনার কাছে। আচ্ছা, এবার আলুগুলোকে আপনি অনলাইনের মাধ্যমে সারা বিশ্বে প্রচার করেন। তো সারা বিশ্বে প্রচার করলে এমন এমন দেশে প্রচার করেন যে দেশে আলুর দাম বেশি, সে যদি কম্পারেটিভলি সস্তা আলু পাই সেখান থেকে নিবে না, ঠিক আছে? তখন আমরা সারা বিশ্ব যদি মানে এভাবে প্রচার করি, সারা বিশ্বের অন্তত কয়েকজন ক্লায়েন্ট যদি আমরা পাই, ঠিক আছে, একজন ক্লায়েন্ট যদি চিন্তা করি যে সেখান থেকে 10 টাকা করে আলু নিয়ে তার এখানে 30 টাকা করে আলু বিক্রি করবে, তাহলে সে নিবে না? পৃথিবীর অনেক দেশে আছে না, ম্যাক্সিমাম দেশে এগ্রিকালচার প্রোডাক্টের দাম বেশি। ম্যাক্সিমাম দেশে ভালো খাবার বলতে বোঝাই শাকসবজি, আর আমরা ভালো খাবার বলতে বুঝি মাছ মাংস। যে কোনো দেশের শাকসবজির দামে সবচেয়ে বেশি। তো আমরা যদি এভাবে কি করতে পারি, প্রচার করি, তাহলে অনেকগুলো দেশ থেকে আমাদের কি অনেকগুলো অন্য দেশের যে পাইকারি বিক্রেতারা আমাদের থেকে হোলসেলে নিবে না? তখন বিদেশি বিক্রি হিসেবে কী হিসেবে বিক্রি হবে? ট্রাক হিসেবে নাকি জাহাজ হিসেবে? জাহাজ হিসেবে। তাহলে একজন কর্ণফুলী বাজার যে অশিক্ষিত কি আলু ব্যাপারী, সে বিক্রি করতেছে কি কেজি হিসেবে, তাই না? আর আপনি যদি আলুর ব্যবসা করেন, আপনি সম্পূর্ণ ক্যামেরার বাইরে থাকতে পারবেন এবং আপনি বিক্রি করবেন কি দেশের মধ্যে ট্রাক হিসেবে আর দেশের বাইরে জাহাজ হিসেবে, ঠিক আছে? তাহলে আপনি কত টাকার ব্যবসা করা যাবে, আপনি সেটা কি বুঝতে পারতেছেন? তো এটাকে কি, এটার মূল শক্তিটা কোথায়? এখানে কি আপনার কোনো টাকা ইনভেস্ট করতে হবে? আপনি গ্রামে যাবেন, চাষিদেরকে বলবেন, চাষিদের সাথে আপনার কি সম্পর্ক থাকবে, মালটা ওখান থেকে ডেলিভারি হবে, ঠিক আছে? এখানে আপনার কি অন্য কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে? এখানে আপনি এসইও পারেন, আপনার ল্যাপটপ, এটুকু হচ্ছে কি আপনি শুধু একটা রুমের মধ্যে বসে কাজ করবেন, ঘরের মধ্যে বসে কাজ করবেন, কেউ আপনাকে দেখবেও না, আপনি কারোর সামনে এপিয়ারও হবেন না, কিছু করতে হবে না। বরং আমি যেটুকু বললাম, এটা একটা মেয়ের পক্ষে করা সম্ভব কিনা বলেন না, একটা মেয়ের পক্ষে করা সম্ভব কিনা? না, ইচ্ছে থাকলে তো সব কিছু সম্ভব। আমি বলতে চাই একটা মেয়ের পক্ষে করা সম্ভব কিনা? হ্যাঁ, যাও, সম্ভব কিনা বলেন। কারণ কোথাও এপিয়ার হতে হচ্ছে না, আপনাকে কেউ দেখবে না, সম্পূর্ণ। ওগুলো জন্য আপনি লোক রাখবেন, আপনি একজন ম্যানেজার রাখবেন। হ্যাঁ, বেতন দিবেন, সমস্যা কি? এসএমএস করবেন। যাও, এগুলো হচ্ছে পদ্ধতিগত বিষয়। যখন আপনি করবেন তখন পদ্ধতিগত অনেকগুলো প্রবলেম অ্যারাইজ হবে, তাই না? অনেকগুলো লিমিটেশনস অ্যারাইজ হবে, বাট যখন আপনি কাজ করবেন সেগুলোকে ওভারকাম করা যাবে। প্রবলেম আসবে, সেটা সলিউশন হবে, বাট ওভারঅল করা যাবে কিনা সম্পূর্ণ ক্যামেরার নেপথ্য থেকে, ঠিক আছে? সম্পূর্ণ ক্যামেরার নেপথ্য থেকে একজন মানুষ অনেক কি 20 টাকার ব্যবসা করা যায় কিনা, 20 টাকার ব্যবসা প্লাস কি কোনো ইনভেস্টমেন্ট ছাড়া করা যাবে কিনা, এবং সেটা আপনার জন্য যেমন লাভজনক, পাবলিকের জন্য লাভজনক না? পাবলিক যে আলু কিনতেছে 20 টাকা দিয়ে, তাই না? পচা আলু, আপনার কাছ থেকে ফ্রেশ আলু কিনবে কত টাকা দিয়ে? 12 টাকা দিয়ে। কাস্টমাররা লাভ হবে না? তাহলে আপনি একজন মানুষ কি করতেছেন, শুধুমাত্র আপনার শক্তি হলো এসইউ জানেন। এই এসইউ জানাতে আপনি মানুষের সেবা করতে পারতেছেন না, মানুষকে 12 টাকা দামের আপনি আলু খাওয়াইতে পারতেছেন, এটা একটা মানব সেবা না? বলেন, মানব সেবা না? আবার চাষিদের প্রোডাক্টগুলো আপনি বিক্রি করে দিচ্ছেন। চাষিদের অনেক জায়গা আছে যেখানে বাম্পার ফলন হয়, সেখানে আলু পচে যায় না, তারা আবার মাটির সাথে মিশিয়ে দেয়, টমেটো পচে যায়, মাটির সাথে মিশিয়ে দেয়। আপনি করতে পারবেন না, তাদেরগুলো আপনি কিনতে পারবেন না, তাদেরকে চাষিকে হেল্প করতে পারবেন, জিনিসগুলো সেল করার মাধ্যমে যারা কাস্টমার তাদেরকেও কি হেল্প করতে পারবেন, আর আপনি নিজের উপকার তো নিজে করতেই পারবেন, ঠিক আছে? এবং এই সব কিছু হবে সব কিসের মাধ্যমে? কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে এখানে? মানে মেসিভ কোনো টাকা পয়সা খরচের প্রয়োজন আছে? একজন লোক রাখবেন, একজন লোকের বেতন দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝে নেই। যেমন স্যার, আমি আলু কিনলাম 5 টাকা দিয়ে, যার বাসা আমি ডেলিভারি দিব, ওখানে তার রিক্সা করে যেতে হবে, গাড়ি করে যেতে হবে। কোথায় ওই যে আলুটা ডেলিভারি দিতে? ওগুলো তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হবে। টাকা দেওয়া লাগবে? হ্যাঁ, টাকা দেওয়া লাগবে, দেওয়া লাগবে তো। ওই কুরিয়ার সার্ভিসের টাকাতে গিয়েও লাভ হবে। ওইটা যখন আপনি বাল্ক অ্যামাউন্টে সেল করবেন তখন তো আপনার এটা কমে যাবে, কুরিয়ার সার্ভিসের কস্ট কম হতো। এগ্রিকালচার প্রোডাক্টের জন্য কুরিয়ার সার্ভিসের কস্ট কম। যেমন আম বিক্রি হয়, আম কিনছেন কখন অনলাইন থেকে? ওই 5 কেজি আমের জন্য কস্ট খুব কম নেয়, 100 টাকা মাত্র চার্জ নেয়, হচ্ছে তো।
আমাদের দেশে আম বিক্রি হচ্ছে, অনেক অনেক কিছু এগ্রিকালচারের প্রোডাক্ট বিক্রি হচ্ছে। আপনারা কেউ অনলাইন থেকে আম কিনছেন? কেউ কিনেন নাই? কারণ আমের সিজনে তো প্রচুর আম পাওয়া যায়, সরাসরি রাজশাহী থেকে আম সাপ্লাই হয়। ওই এগ্রিকালচার প্রোডাক্টের জন্য পুলিশ সার্ভিস অল্প টাকা চার্জ নেয়, ঠিক আছে? ওই না হয় 12 টাকা থেকে আর কিছু টাকা ছেড়ে দেবেন, আর কি আরও 3 টাকা ছেড়ে দেবেন প্রোডাকশন কস্ট বাবদ, কমিউনিকেশন বাবদ। আচ্ছা ঠিক আছে, হিসাবটা পরে করি আমি। আচ্ছা আমি যেটা বললাম, আমি আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে কি, যে কোনো একটা প্রোডাক্টের মাধ্যমে আমরা কি করতে পারি। আমি যেটা বললাম এটা হচ্ছে মূল কথা। আমি আপনাদেরকে কি একদম পার্ট টু পার্ট আমি বলি নাই, অথবা আলুর ব্যবসা করেন আমি সেটা বলি নাই। না না, আমি যেটা ওয়ে দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে আলুর ব্যবসা করতে আমি বলতেছি না, বাট আমি বলতে ইটস অ্যান এক্সাম্পল, ঠিক আছে? আলুর ব্যবসা যেটা অনেক স্মার্ট ব্যবসা আছে, অনেক ভালো ভালো ব্যবসা আছে। আপনি করতে পারেন ট্যুরিস্ট গাইডের ব্যবসা, ট্যুরিস্ট গাইড, ঠিক আছে? বাংলাদেশে অনেকগুলো ট্যুরিস্ট গাইড আছে না, যে বিদেশ থেকে আসবে, আসার পর কি তাদের আমাদের তত্ত্বাবধানে আপনারা কি সব কিছু ঘুরাবেন। একটা ট্যুরিস্ট গাইড ফার্মের অফিস থাকবে, কয়েকটা গাড়ি থাকবে এবং নিজের তত্ত্বাবধানে তারা ঘুরাবে। তো আপনি এসইউ করে ট্যুরিস্ট গাইডকে কী করতে পারেন, অ্যাট্রাক্ট করতে পারেন, তাই না? অথবা এক্সিস্টিং যে ট্যুরিস্ট গাইড ফার্ম তাদেরকে আপনি ক্লায়েন্ট দিতে পারেন, ঠিক আছে? তারপরে এই যে কক্সবাজারে যে হোটেলগুলো আছে, হোটেলে আপনি কি করতে পারেন, বিদেশি পর্যটক আপনি কি আকৃষ্ট করতে পারেন, মানে বিদেশি পর্যটক এখানে তাদের ক্লায়েন্ট বাড়াতে পারেন। মানে আমরা যেটা করতে পারি, যে কোনো ব্যবসাকে আমরা হেল্প করতে পারি, আবার নিজে যে কোনো একটা ব্যবসা করতে পারি, ঠিক আছে? তো প্রথমত আমরা কি নিজে যদি কোনো একটা কিছু করি, সেক্ষেত্রে নিজের লোক লাগার প্রয়োজন হচ্ছে, নিজের ইনভেস্ট করার প্রয়োজন হচ্ছে টুকটাক। বাট যদি আমরা কোনো একটা কোম্পানিকে হেল্প করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছুই প্রয়োজন নেই, বরং আমাদের যা যা লাগবে সেগুলো কোম্পানি আমাদেরকে প্রোভাইড করবে। আমি কি বুঝতে পারছি? তাহলে আমাদের মেইন দুইভাবে করতে পারি, একটা হচ্ছে সম্পূর্ণ নিজের দায়িত্বে ব্যবসা করতে পারি, আরটা হচ্ছে অন্য কোনো ব্যবসাকে হেল্প করতে পারি, ঠিক আছে? তো আমরা শুধুমাত্র এসইউটা জেনেই আমরা কি কোনো একটা কোম্পানিকে হেল্প করতে পারতেছি না, ঠিক আছে? সেক্ষেত্রে যদি আপনার ল্যাপটপ নাও থাকে, কোনো সমস্যা আছে? আপনি যার কাজ করবেন সেরই ল্যাপটপ যার বেশি সে পাওয়ারফুল, নাকি যে জানে সে পাওয়ারফুল? যে জানে সে পাওয়ারফুল। কেউ কোনো মানুষ যদি বলে যে আমার কাছে 10টা ল্যাপটপ আছে, আমি অনেক কিছু জানি, সে কি আসলে, কিন্তু যার কাছে যে জানে সে জানাটা যে শক্তি। তো এই ধরনের আরো অনেক কিছু কি আছে, আপনি এটা বিক্রি না করেন, আপনি অনেক কিছুটা সেল করা যায়। আমি যে আলুর ব্যবসাটাকে আমি এক্সাম্পল হিসেবে যে জন্য দিলাম, কারণ এটা কি আমার কাছে মনে হচ্ছে এটা সবচেয়ে নিকৃষ্ট। আমি সবচেয়ে নিকৃষ্টটা কি করলাম, এক্সাম্পল হিসেবে দিলাম। এখন এটা হচ্ছে উৎকৃষ্ট, আপনারা অনেক কিছু কি চিন্তা করতে পারবেন। আপনি আলুর জায়গায় অনেক কিছু বসাতে পারবেন না? আপনি আলুর জায়গায় মধু বসান, মাশরুম বসান, কাপড় চোপড় বসান, ওই সবগুলো তো সিস্টেম তো একই লাইন দিয়ে তো যাবে। আমি কি বুঝতে পারছি? পৌঁছে গেলে আপনার লস নেই। প্রিজারভেটিভ দিয়েন না, এটা ভালো না। ফরমালিন দিয়েন না। আমরা প্রচার করার সময় এইভাবে বলতে পারবো যে আপনি যদি ওইখান থেকে নেন, ঠিক আছে, ওইখানে ফরমালিন থাকতে পারে, বাট আমার থেকে নিলে সরাসরি চাষি থেকে কোনো ফরমালিন নেই, ঠিক আছে? তাহলে মানুষ এটা 5 টাকা বেশি হলে মানুষ এটা কিনবে, ঠিক আছে? মানে চাষি থেকে সরাসরি কি সাপ্লাই, ফরমালিন মুক্ত, এই জিনিসটাকে যদি আপনি হাইলাইট করতে পারেন। তাহলে আমি আপনাদেরকে যেটা দেখালাম, জাস্ট একটা ওয়ে দেখালাম যে আমার মূল বিষয়টা কি আলো নিয়েছিল না, আমার মূল বিষয়টা কি স্পেসিফিক কোনো মানে ব্যবসা নিয়েছিল না। এটা আমি বলছি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে, ঠিক আছে? যে কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করতে পারেন। একটা সরাসরি দোকান খুলে একটা মানুষ যা সেল করতে পারে, আপনি যদি দোকান খুলেন তাহলে দোকানে আসবে কয়েকশো মানুষ, তাই না? আর আপনি অনলাইনে দেখাতে পারবেন লাখ মানুষকে। সরাসরি একটা দোকান যতগুলো সেল করতে পারে, অনলাইন থেকে তার চেয়ে বেশি পরিমাণে কি সেল করা যায়। দোকান থেকে সেল করা হয় লোকালি, আর অনলাইন থেকে সেল করা হয় ন্যাশন ওয়াইড এবং গ্লোবালি, তাই না? আবার দোকান থেকে সেল করতে হলে আপনার কি একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি, আপনার শোরুমের ভাড়া, ঠিক আছে, এমপ্লয়ির বিল, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, ঠিক আছে, এই সব কিছু মিলে কিন্তু ওই বিক্রয় মূল্যে বেড়ে যায়, এগুলোর কস্ট আছে। বাট আপনি অনলাইনে সেল করলে আপনার কোনো রিস্ক নেই, তাই না? আপনি সরাসরি যদি কোনো একটা কিছু সেল করেন, আপনি দোকানটা খোলা রাখতে পারবেন সর্বোচ্চ 12 ঘন্টা। আপনি যদি অনলাইনে সেল করেন, আপনি খোলা রাখতে পারবেন 24 ঘন্টা, ঠিক না? আপনি ঘুমিয়ে আসেন, আপনি অনলাইনে যে কি অর্ডার দিচ্ছে, ঠিক আছে, আপনি ঘুমিয়ে আসেন, ওই মুহূর্তে কিন্তু কি অর্ডার আসতেছে, তাই না? 24 ঘন্টা কি আপনার দোকানটা খোলা আছে। তো তাছাড়া সরাসরি দোকানে অনেক রিস্ক থাকে, একটা বিশাল ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। আপনি একটা দোকান দিবেন, মিনিমাম 20-30 লাখ টাকার প্রয়োজন আছে, তাই না? আবার এখানে অনেক রিস্কও আছে, যেখানে টাকা আছে সেখানে রিস্কও আছে, সেখানে আপনার টেনশনও বেশি আছে। আর এখানে আমাদের কোনো কি নেই, আমাদের কোনো প্রোডাক্টও নেই, মানে সরাসরি কোনো প্রোডাক্ট স্টোর করতে হচ্ছে না, শোরুমের ভাড়া নাই,
মানে কোনো রিস্কও নাই, কোনো টেনশনও নেই, ঠিক আছে। তো সেই জন্য অন্য কোম্পানিগুলো কম দামে কি দিতে পারবে না। আপনি যে প্রোডাক্ট 10 টাকা দিয়ে দিতে পারবেন, অন্য কোনো কোম্পানি সরাসরি দোকান থেকে যদি আপনি দেন, আপনার সবগুলো খরচ মিলিয়ে সেই প্রোডাক্ট আপনি 20 টাকার কমে বিক্রি করতে পারবেন না, ঠিক আছে। তো আপনার এখানে যেটা স্ট্রেংথ সেটা হচ্ছে আপনি কম দাম দিয়ে কম্পারেটিভলি কী করতে পারবেন, মানুষ আপনার কাছ থেকে কিনলে কম কম দামে পাবে এবং কি এই ভালো জিনিসটা পাবে, তাই না? কম দাম পাবে, ভালো জিনিসটা পাবে এবং কি মানুষের যে কমিউনিকেশন যে সময়টাও লাগবে না। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তো এইভাবে আপনি চিন্তা করেন, আপনি এখন চিন্তা করে কি আমি জাস্ট ওয়েটা দেখালাম, এবং এই টোটাল বিষয়টা করার জন্য কি কোনো খরচের প্রয়োজন আছে? মানে এটা তো বস আমাদের শুধু মার্কেটিং এর ওয়ে, আমরা এভাবে মার্কেটিং করলে আমাদের অর্ডার আসবে, আমরা এটা বাইরে সাপ্লাই দিই। তো এর মাঝখানে যে ট্রান্সপোর্টেশন ব্যাপারটা আছে, এটা লোয়েস্ট ক্লাস বিজনেস হোক আর হাইয়েস্ট ক্লাস বিজনেস হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু ট্রান্সপোর্টেশন একটা ব্যাপার। আমরা কিন্তু ট্রান্সপোর্টেশন সম্পর্কে কিছু জানি না। ধরেন আমরা আলুর ব্যবসা করলাম, আমাদের ব্রাজিল থেকে আলুর অর্ডার আসলো, এখন আলু আমাকে কালেক্ট করতে হবে চাষির কাছ থেকে। এখন চাষির তো আর ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নেই, ট্রান্সপোর্টেশন ব্যবস্থা হয় আমাকে করতে হবে, নাহলে কাগজ দিয়ে করাতে হবে। ওই ট্রান্সপোর্টেশন ব্যবস্থা সম্পর্কে যদি আমরা কিছু জানি না, এটা পরেরটা বলেন, প্রশ্নটা বলেন। ট্রান্সপোর্টেশন ব্যবস্থা সম্পর্কে আপনি জানেন না, আমি বুঝলাম, ঠিক আছে। এখন আমি আমাকে প্রশ্ন করেন। আমি আপনার কাছ থেকে যেটা চাচ্ছি সেটা হলো ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা কি হবে তাই। আচ্ছা, আমি আপনাদেরকে যেটা বলছি, আমরা আলু কোথায় ধরি, ব্রাজিলে আমাদের কাস্টমার, আমরা ব্রাজিলে আলু সাপ্লাই দেব জাহাজে করে। এই যে জাহাজে করে যে ট্রান্সপোর্টেশন যে ওয়েটা আছে, আচ্ছা আমি বলি, যদি আপনারা শুনতে চান আমি টোটাল আইডিয়াগুলো বলবো। যে কেউ যদি বলেন আমি কি টোটাল এগুলো বলবো, বাট এগুলো বলতে অনেক সময় লাগবে, ঠিক আছে। এখন যে কোনো একটা ব্যবসা যখন আপনি করবেন, সেই ব্যবসার মধ্যে অনেকগুলো থ্রেটস আসবে, অনেকগুলো প্রবলেম আসবে, এগুলো আসবে এবং এগুলোকে সলিউশন করা যায়। আমি আজকে যেটা বলতেছি সেটা হচ্ছে একটা কি বেসিকটা ধারণা, জাস্ট বেসিকটা, ঠিক আছে। আমি আজকে যেটা বুঝতে চাচ্ছি ট্রান্সপোর্টেশন ব্যবস্থা কি হবে না হবে, এগুলো যখন সিস্টেম আপনি করবেন তখন দেখা যাবে, ঠিক আছে। ঠিক আছে, আমি এটার সাথে একটা আমি একটু বলি, ইনভলভমেন্ট ছিলাম। আমার এক খালাতো ভাই, সে এক্সপোর্টের বিজনেস ছিল সিফুড নিয়ে। তো সিফুড নিয়ে সে যে কাজটা আমি একদম প্রথম দিকে যখন শুরু করতে চাইছি, তো আমার সে যে ধারণাটা দিল যে প্রথমে একটা এলসি খুলতে হবে, তারপরে আচ্ছা একটু আপনাকে একটু স্টপ করাচ্ছি। হ্যাঁ, আমরা যে বিষয়গুলো আমি আজকে যেটা বলতেছি, আমি আজকে ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে কোনো কিছু বলবো না এবং ডিটেলস কোনো কিছু বলবো না, কোনো একটা স্পেসিফিক ব্যবসার ডিটেলস কোনো কিছু নিয়ে বলবো না, ঠিক আছে। এখন যে ডিটেলসগুলো এগুলো যে করবেন, যদি করেন, ঠিক আছে, তখন আপনি কি আপনার প্রয়োজন মতো আপনি সব কিছু আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে। আমি আজকে যতটুকুতে সীমাবদ্ধ থাকবো শুধুমাত্র আইডিয়াগুলোর জন্য, যে আমরা এসইউ শিখছি আমরা কী করতে পারি, জাস্ট বেসিক আইডিয়া। আমি কি বিষয়টা বুঝতে পারছি? মানে আমি আজকে যেটা বুঝতে চাচ্ছি যে আমরা ইনভেস্ট না করে ব্যবসা করতে পারি। 50 লাখ টাকা ইনভেস্ট করে যে কেউ যদি কোনো একটা ব্যবসা করে, সে যতটুকু প্রফিট করতে পারবে। আমরা টোটালি কোনো ইনভেস্ট না করেও, কোনো রিস্ক না নিয়েও, তাই না, কোনো হ্যাজার্ড না নিয়েও, কোনো হেডেক না নিয়েও আমরা তার চেয়ে বেশি ইনকাম করতে পারি। আপনারা কি একটুকু বুঝতে পারছেন? ঠিক আছে, আপনি আপাতত ব্যবসা করেন না, আপাতত ব্যবসা হেল্প করেন, ঠিক আছে। আলুর ব্যবসা করেন, আলুর ব্যবসাকে হেল্প করেন, ঠিক আছে। ওই হেল্প করতে গেলে তখনই আপনার কি সবগুলো জিনিস জানা হবে, ঠিক আছে। আর যদি সরাসরি ব্যবসা করতেও নামেন, এখানে খুব একটা রিস্কের মানে কোনো কিছু নেই। রিস্ক নাই, ঠিক আছে, সিস্টেম একটা প্রবলেম। তো স্যার কাপড়ের ব্যবসা করলো ইন্ডিয়া আপনি অর্ডার দিয়ে সব ধরে বুঝিনি দিয়ে পাঠাবেন, আপনি ইমিগ্রেশনে চান্স করে নিয়ে আমি খুবই খুশি হচ্ছি যে আপনারা কি মানে অনেক দূর পর্যন্ত ভাবতে পারছেন এবং ব্যবসা নিয়ে চিন্তা করতেছেন। আমি রিয়েলি হ্যাপি, মানে আমার কথাগুলো যে আপনাদের মনে ধরছে এবং আপনাদের যে ভালো লাগছে এবং এটি নিয়ে যে চিন্তা করতেছেন, অ্যাডভান্স চিন্তা করতেছেন, আমি এটার জন্য খুবই হ্যাপি, ঠিক আছে। তো আপনারা যদি চান আমি পরবর্তীতে এগুলো নিয়ে আরও ডিটেলস আলাপ করবো, ঠিক আছে। যদি কোনো একটা স্পেসিফিক কোনো কিছু চান, যে ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে, ঠিক আছে, তারপরে এলসি নিয়ে, হ্যাঁ, প্রয়োজন আমি পরবর্তীতে এগুলো আলাপ করবো, কীভাবে জিনিসগুলো মানে সলভ কীভাবে হবে। যেটার প্রবলেম আছে সেটা সলভিং আছে। ট্রান্সপোর্টেশন ব্যবস্থা একটা জায়গায় যদি আমাদের একটু ধারণা হয়, প্রত্যেকটা জায়গাতে একই রকম ট্রান্সপোর্টেশন ব্যবস্থা, কাপড় বলেন আর আলু বলেন আর এনাদের থিং বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ট্রান্সপোর্টেশন একই রকম। আমি বলি আপনারা আপাতত যতটুকু করবেন, আপনারা নিজেরা আপাতত যাওয়ার দরকার নেই, ঠিক আছে। অন্য কোনো ব্যবসাতে হেল্প করেন, যে অলরেডি এলসি করতেছে, ট্রান্সপোর্ট করতেছে, তাকে আপনি ক্লায়েন্ট জোগাড় করে দেন। এটা তো সহজ আমাদের জন্য, এটার জন্য তো আমাদের অত কিছু নিয়ে ভাবতে হবে না। করতে তখন আপনি তার কৌশলগুলো শিখবেন, তার সিস্টেমগুলো শিখবেন, ওটা পরের কথা। বাট আমরা এক্সিস্টিং যেটা করতে পারি, এক্সিস্টিং যে কোনো বিজনেস, তাকে আমরা এক্সট্রা সেল করে দিতে পারি, তাকে আমরা বেনিফিট করে দিতে পারি কিনা বলেন, ঠিক আছে। আপাতত আমরা একটুকুতে সীমাবদ্ধ থাকি, ঠিক আছে।
আপাতত আমরা এক্সপোর্ট না করি, কি বলেন? আচ্ছা, তাহলে আমরা যা যা করতে পারি, সময় নেই স্যার যাওয়ার। হ্যাঁ স্যার এখন না যায়, মানে এই জিনিসগুলোতে এত সময় নেই স্যার যাওয়ার। আমি পরবর্তীতে কাজগুলো যে সব সিস্টেমেটিক পদ্ধতিগুলো যদি এখন না জানি, পরবর্তীতে শুধু যেগুলো করবো সেগুলো নিয়ে থাকবে, মানে জানার সময়টা তো স্যার এখন। স্যার বলছেন আস্তে আস্তে না কি জানা নিয়ে? স্যার বিজনেস কিভাবে করবো, মানে আপনি তো বলছেন না, আমি বলি বিজনেসের বিষয়টা হচ্ছে কীরকম, আপনি যখন কোনো একটা বিজনেস শুরু করবেন, ঠিক আছে, ওই ব্যবসা আপনাকে ব্যবসা শেখাবে, ব্যবসা নিজেই আপনাকে শেখাবে। স্যার, আগে স্যার কিছু জেনে না মানুষ স্যার ভালো না স্যার, সিস্টেম স্যার নালে লস করে স্যার সিস্টেমগুলো যদি জানি কিভাবে করতে হবে, সেই জায়গায় যেতে পারবো। আচ্ছা, আজকে আমি যেটা বললাম এটা হচ্ছে জাস্ট বেসিকটা, ঠিক আছে। এখন যদি কোনো একটা স্পেসিফিক ব্যবসা নিয়ে আমার অনেকগুলো ইয়ে আছে, আপনারা মানে একটা ক্লাস করতে আসছিলেন না? যাই হোক, আমি আসলে ওই দিন আমাকে আগে থেকে একটু নক করতেন, আমি ভুলে গেছিলাম ওই দিন। আমি ব্যবসার কৌশলগুলো আরও কী কী কত ধরনের ব্যবসা আছে, হ্যাঁ, তার মধ্যে কিন্তু আলু ব্যবসাটা নেই। এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। অনেকগুলো স্মার্ট ব্যবসা আছে যেগুলো আমরা এক্সাম্পল হলো আলুর ব্যবসা আসলে আদৌ কিন্তু খারাপ না। দেশে আলু নাই, বসে দেশে তো ওরা বাইরে থেকে আলু কালেক্ট করতেছে। আমাদের দেশে পেঁয়াজ, আমরা পেঁয়াজ কি বাইরে থেকে কালেক্ট করতেছি? তো আলু আর পেঁয়াজের মধ্যে তো তফাৎ। যাই হোক, ওইটা আমার প্ল্যানিং নেই। আমার কাছে প্রায় 100টার মতো ব্যবসার আইডিয়া আছে, ঠিক আছে, 100টার মতো আমার ব্যবসার আইডিয়া আছে, ঠিক আছে। এখন এগুলোর মধ্যে কি নেই, ওই এগুলো খুব ইয়াতে করা যায় আর কি। তো প্রত্যেকটা ব্যবসার আইডিয়া যখন আমি বলি তখন শুরু থেকে শেষ পর্যন্ত বলি, একদম স্টেপ বাই স্টেপ, কোন স্টেপের পর কী করবেন, কীভাবে কী করবেন। এখন ওগুলোর জন্য আমি কি এই আপনারা যদি চান এগুলোর জন্য আমি আলাদাভাবে ক্লাস নেব। যেগুলো একটা ফ্রাইডেতে সময় দেন। স্যার ভালো হবে স্যার। এটা স্যার আলাদাভাবে স্যার মানে সবার জন্য করে ক্লাস নিতে স্যার সবার জন্য ভালো। সবার জন্য ভালো হবে, হ্যাঁ। এখন আমরা শনিবারে যে আসলে ওই যে 10-12 জন আসলে আমার ওইভাবে স্পিডটা আসে না ক্লাস নেওয়ার। স্যার আপনি ডেটটা দিয়ে দেন, আমরা চলে আসবো। আপনি যদি প্রত্যেকটা বেসে বলে দিন যে শুক্রবার আমাদের একটা স্পেশাল ক্লাস আছে, আর কিছু বলতে পারেন, সবাই আসবে, এটা কনফার্ম। স্পেশাল স্যার, বলে সেটা দিয়েছিলেন স্যার এরকম মানে আপনার বাধ্য এরকম যখন 10টায় এখন তো সবাই ক্লাস করতেছে না, ঠিক এরকম একটু মানে এটা ও রাইট, তাহলে এটাই ভালো হবে। সবাই আসবে। তাহলে সবগুলো বেসের জন্য আলাদা একটাই ইয়া করি, একটাই ক্লাস করি। একটা ক্লাস স্যার। কোথায় বসবে? এটা বসার অ্যারেঞ্জমেন্ট আপনি করবেন। নিচে বসতে স্যার কষ্ট হবে না স্যার। চেয়ার ভাঁজ করে নিচে একই কথা, শিখার মধ্যে লজ্জা নেই স্যার। একই কথা, নিচে বসলেও তো স্পেস লাগবে। যদিও সুযোগ যদি বসে তলা করে 3 তলা যদি করে দেয় তাহলে হয়ে যাবে। আবার আমরা এখানে সবাই সুজন তো ওই এক কথায় বুঝে যাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনাদের আগ্রহ দেখে আমি খুবই হ্যাপি। এরকম আগ্রহ দেখলে আমার যে কোনো কিছু বলতে ভালো লাগে, বুঝিতে ভালো লাগে, ঠিক আছে। আমি খুবই হ্যাপি। আমি এটা করবো, সবার জন্য একটা ডেট ফিক্স করবো। আমি প্রয়োজনে 2টা ক্লাস নিই, এটা মানে বেটার হবে। 2টা ক্লাস নিলে একটা ক্লাস আমরা ধরে নিচ্ছি যদি একটা বেস থেকে 4-5 জন করেও আসে, সব ক্লাস থেকে একটা ক্লাস হয়ে যাবে। কিন্তু আপনি যেভাবে চিন্তা করতেছেন যে সবাই আসবে, হয়তো সবাই আসবে না। ও রাইট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা করি, কখন করা যায় বলেন? শনিবারে তো হবে না, শনিবার তো ক্লাস, আজকে তো শনিবার। শুক্রবারে না, শুক্রবারের ডেটা একটু নাই, মানে একটু শুক্রবারে বস স্যারের ছুটি থাকতে কাটাবে। দিবে না। শুক্রবার অফ ডে। শুক্রবারে বস ছুটি কাটাবে এই জন্য। শুক্রবার না, শুক্রবার ছাড়া আর কি বলে? এই ক্লাসটা দিয়ে করতে পারবেন এটা না ক্লাসে করা যাবে না, কারণ এগুলো আমি যেগুলো বলবো, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি ক্লাসের বাইরের কথা, বুঝলেন না? দাঁড়ান একটা টাইম দিই, প্রতি বুধবারে বিকেল 4টায় স্পেশাল ক্লাস হবে। তাও এটা আগামী শনিবারের পরে হইতে হবে, কারণ এই বেস তো অলরেডি এক বেস চলে গেছে, আমরা সেকেন্ড বেস, থার্ড বেস, তাহলে এক বেস তো খবর পাইলো না। আগামী শনিবারে আগামী শনিবারের পরে থেকে আমরা একটা ডেট ফিক্স করি, সেটা হচ্ছে বুধবারে। আগামী বুধবারের পরের আগামী বুধবারে দেন স্যার, এগুলো স্যার আর বলতে স্যার, একদিন পরে আমরা শিখে গেছি, 3-4 মাস স্যার আগামী বুধবার দেরি হয়ে গেছে স্যার। মানে ক্লাস করবেন 3-4 মাস স্যার। আচ্ছা ঠিক আছে, আগামী বুধবারে। রাশেদ, ওই নেক্সট ক্লাস নেক্সট যেগুলো হবে নেক্সট বিকেল 4টায়, 4টা থেকে 6টার আগে তো এখন সন্ধ্যা হয়ে যায়, সমস্যা না। না স্যার আরো আগে দেন, সমস্যা নেই। ওরা 4টা ঠিক আছে স্যার। 3টা স্যার। এখন প্রবলেম হচ্ছে আমাদের ক্লাসটা কিন্তু 2 ঘন্টা শেষ হবে না, 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা পর্যন্ত কয়টা থেকে দিলে ভালো হয়? 3টা থেকে তো অনেক বেশি হয়ে যায়, তখন তো এনভায়রনমেন্ট গরম হয়। 4টা থেকে যদি 7টা পর্যন্ত হয়, 7টা পর্যন্ত সবাই থাকতে পারবেন? পারবেন? আমার দিক থেকে কোনো সমস্যা নেই, এখন আপনারা পারবেন কিনা দেখেন। স্যার শুধু কি একটা দিনের জন্য এটা নাকি প্রতি সপ্তাহে বুধবার?
প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে আলাদা করে জানাবো আর কি। কারণ জিনিসগুলো একটা দিনে হবে না। ঠিক আছে। পূজার বন্ধ থাকবে, এই বুধবারে পূজার বন্ধ থাকবে। থাকুক না, আমাদের তো বন্ধ নেই, তা আমার তো সমস্যা নেই। বন্ধ থাকুক। না, আমি আসতে পারবো। আচ্ছা বিকেলে এই যে তাহলে আপনারা যারা যারা, তাহলে আমি 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 ঘোষণা করতেছি, সেটা হচ্ছে এখন থেকে প্রতি বুধবার, ঠিক আছে, প্রতি বুধবার বিকেল 4টা থেকে আনলিমিটেড সময় পর্যন্ত, মানে কতদিন চলবে? আনুমানিক 7টা পর্যন্ত। হুম, 3টা থেকে। না 3টা থেকে অনেক আসবে, 3টা থেকে আসলে টাইমটা স্ট্যান্ডার্ড না, 4টা থেকে টাইমটা স্ট্যান্ডার্ড। কারণ যে কোনো আলোচনা, সমালোচনা, সভা মিটিং, তাই না, মহাসমাবেশ যেগুলো হয় সেগুলোতে বিকেল 4টা থেকে হয়, তাই না। আমাদের এটাতে একটা মহাসমাবেশ হবে, এই ক্লাসটা কতদিন চলবে? আনলিমিটেড, অসীম সময় পর্যন্ত। না ক্লাসটা করতে হবে এমন কোনো ইয়া নাই, জাস্ট আমি কি ওই ধরুন আমি 2-3টা ক্লাসে বললাম, 2-3 ক্লাসে শেয়ার করলাম, এরপরের 2-3 ক্লাসগুলো আবার কি জিনিসগুলোই রিপিট হবে, ঠিক আছে, ওই 4-5টা ক্লাসগুলোই হবে। ব্যবসার টোটাল ইয়াগুলো বোঝার জন্য আমার মনে হয় 4-5টা ক্লাসের বেশি করা লাগবে না, বাট ক্লাস তো চলতেই থাকবে, আপনি চাইলে আনলিমিটেড কাল পর্যন্ত ক্লাস করতে পারবেন, ওই জিনিসগুলো আবার রিপিট হতে থাকবে আর কি। কি বলেন, এটা ফিক্সড? চারটায়। হ্যাঁ ঠিক আছে তো, হ্যাপি? থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা তাহলে আমরা যেটা বলতেছি, কোরবানোর উপর আরেকটা ক্লাসের কথা বলছিলেন, ওই হেড অফ প্রিমিয়ারের উপরে একটা ক্লাসের কথা বলছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আগামী সপ্তাহে বলবো, এটা ওই জন্য- সমস্যা কি? ওটার জন্য চিন্তা করে আগামী সপ্তাহে বলবো। আচ্ছা তাহলে আমরা যতটুকু শিখলাম, ঠিক আছে, ওটুকু শিখে কই গেল, একটু আগে লাগলাম, এটা কোথায়? আমি যেটুকু দেখি পেপারে, টিভিতে আউটসোর্সিং নিয়ে প্রচুর কথাবার্তা হয়, প্রচুর লেখালেখি হয়, তাই না, কিন্তু সবাই শুধু বলে যে ওরেক্সে আপওয়াকে কাজ করেন, আপওয়াকে কাজ, ইহা কেন ভালো জিনিস, আপওয়াকে কাজ করেন, বাট এটা যে বিজনেস করা অথবা ইয়া করা, এটা কিন্তু তার চেয়ে অনেক বেশি সম্ভাবনাময়, তাই না, এটা দেশের জন্য লাভজনক, বাট এই জিনিসগুলো নিয়ে আমাদের মিডিয়াগুলো বলে না, আর বলার কি এই বিষয়গুলো নিয়ে খুব একটা কেউ চিন্তাও করে না, অথবা কি খুব একটা ইয়াও করে না, মানে এগুলো যে ভাবার অথবা ইয়া করার সেরকম খুব একটা দেখি না। ই কমার্স এক জিনিস, আমাদের এটা আরেক জিনিস। ই কমার্স মানে হচ্ছে একটা ই কমার্স সাইট তৈরি করে মানে প্রোডাক্টগুলো সেল করা, ঠিক আছে, আমাদের তো ই কমার্স, বাট আমাদের তো হচ্ছে আর ব্যক্তি আর একটু বড় ই কমার্সের চাইতে। এখন ই কমার্সের জন্য তো মেইন ইয়ে হচ্ছে এসইও। আচ্ছা তাহলে আমরা কী কী শিখলাম? আউটসোর্সিং, চাকরি, নিজের ফার্ম, তারপর কি বিজনেস। এখন দেখেন সবাই যদি বিজনেস করা শুরু করে কি হবে? বেড়া থাকবে। হ্যাঁ, বেড়া থাকবে না। সবাই যদি বিজনেস করা শুরু করে এখানে কি খুব বেশি ইয়া হবে, মানে প্রবলেম তৈরি হবে কিনা, না স্যার, লাভবান বেশি। বরং আরো বেশি লাভবান হবে, Yes, sir. ঠিক আছে। মনে করেন এখন কোনো একটা অনলাইন শপ আছে, অনলাইন শপ হলে ওই মানুষের কি থাকবে, একটা ইয়া থাকবে যে আমি অর্ডার দেবো, টাকা দেবো, মাল আসবে কিনা অথবা পচা দেবে কিনা, এই জন্য অনেক ধরনের কনফিউশন থাকে না। বাট যদি কোম্পানি যদি বেড়ে যায় তখন কি হয়, ওই কনফিউশন থাকবে না, আরও প্রচার হবে বেশি, মানে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে বেশি, প্রচার হবে বেশি, কাস্টমার কি অনেক বেশি গুণ বাড়বে। এখন তো কাস্টমার খুব কি, যেমন সিডিজি শপ করছে, এই সম্পর্কে মানুষ তো কেমন খুব একটা জানেও না, ঠিক আছে, এই মানে সিস্টেম, অনলাইনের যে সিস্টেমগুলো এগুলো সম্পর্কে মানুষ জানে না। বাট যখন ব্যাপকভাবে যখন এরকম ইয়া হবে, অনলাইন শপ হবে, অনেক মানুষ জানবে এবং কাস্টমারও বহুগুণ বাড়বে। তো যেটা যত বেশি হবে তত বেশি লাভ। আপনি দেখবেন যে কোনো যে কোথাও মানুষ মনে করে যে কম্পিটিশনটাকে একটা ফ্যাক্ট, কম্পিটিশনটা একটা প্রবলেম। আসলে কম্পিটিশন হচ্ছে কি, এটা আরও অনেক বেশি লাভজনক। আপনি দেখবেন যে আপনার পাড়ায় একটা দোকান আছে, একটা মুদির দোকান, ঠিক আছে, একটা মুদির দোকান আছে, সে কোনো রকমের ব্যবসা করতেছে, হ্যাঁ, খুব বেশি ভালো অবস্থায় নেই, কিন্তু যখন তার পাশে যখন কি আরেকটা দোকান হইলো, তখন স্বাভাবিকভাবে সে একটু চিন্তা করবে না যে আমি একাই বেচতে পারতেছি না, এখন ও আসছে, ও আমার ক্রেতাগুলো ভাগ বসাবে, তাই না? কিন্তু বাস্তবে কিন্তু হবে উল্টা। কাস্টমার 2টা দোকান হলে কাস্টমার অনেক বেশি বাড়বে, 5টা দোকান হলে আরও বেশি বাড়বে। কেন? মনে করেন আমি 2 নম্বর গেট থেকে যাচ্ছি,
এখন আমি চিন্তা করলাম কি আমার এলাকা থেকে আমি কি নেবো, আলু নেবো 1 কেজি। হ্যাঁ, এখন আমি চিন্তা করবো কি যে এত দূর থেকে যাবো, যদি বন্ধ থাকে যাক ভাই, মানে এত রিস্ক নেওয়ার দরকার, আমি এখান থেকে নিয়ে যাই, তাহলে কাস্টমার আমি কমে যাচ্ছি না। বাট যদি 5টা দোকান থাকতো আমি কি করতাম যে না ঠিক আছে আমি ওখানে যাবো, একটা খোলা না পেলে আরেকটা খোলা পাবো, কাস্টমার পারবে না। আবার আরেকটা থাকে যে একটা দোকান হলে সে আমার কাছে দাম বেশি নেবার সম্ভাবনা থাকে। যদি 5টা দোকান থাকে তখন আমি নিশ্চিন্ত মনে করি ওখানে চলে যাবো, যে আমি কম্পেয়ার করতে পারবো। তো কাস্টমার যদি কম্পেয়ার করার সুযোগ থাকে এবং যদি ভ্যারাইটি বেশি থাকে, সেখানে কাস্টমার অটোমেটিক্যালি বাড়বে, তাহলে অনেক দূর থেকে কি ওখানে কাস্টমার আসবে। ঠিক আছে, তো কম্পিটিশন যত বেশি হয় কাস্টমার তত বেশি বাড়ে। আচ্ছা, এখন আউটসোর্সিংয়ের কাজগুলো দেখেন। আউটসোর্সিংয়ের কাজগুলো আপনারা শুধু ফেসবুক মার্কেটিং জানেন, তাহলে আপনারা আপওয়ার্কে যান। তাহলে আমি যে ব্যবসার কথাগুলো বলতেছি এগুলোকে আউটসোর্সিং, এগুলো হচ্ছে আউটসোর্সিংয়ের বাইরে। আউটসোর্সিং মানে হচ্ছে এটা আপওয়ার্কে কাজ করা অথবা সরাসরি বিদেশি ক্লায়েন্টের কাজ করা, এটা হচ্ছে কি আউটসোর্সিং। আউটসোর্সিংয়ের কাজগুলো করার জন্য আমরা আপওয়ার্কে যাব, গিয়ে মানে আমি খুব অবাক হই যে একটা ছেলে যে পরিমাণ পরিশ্রম করে অথবা যে পরিমাণ করে শুধুমাত্র আউটসোর্সিংয়ের কাজগুলো করার জন্য, হ্যাঁ, অনেক ধৈর্য করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কিছু করতে হয়। তো আমি এইটা তার চেয়ে অনেক বেশি সহজে, তার চেয়ে কমপক্ষে 10 গুণ সহজে কী করা যায়, লোকাল কোম্পানির কাজ পাওয়া যায়। তার চেয়ে আরও বেশি সহজে কি যে কোনো একটা ব্যবসা করা যায়। আউটসোর্সিং করে সে সময় ব্যয় করে যতটুকু না করতে পারে, তার চেয়ে আরও বেশি সে করতে পারে কী করে, ব্যবসা করে, কোথাও জব করে অথবা অন্য কোনো ব্যবসাকে কোম্পানিকে হেল্প করে। এটা অনেক বেশি সহজ। কেন বেশি সহজ বলি, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। আপনি ফেসবুক মার্কেটিং পারেন, এখন আপনি ফেসবুক মার্কেটিংয়ের জন্য আপনি আপওয়ার্কের কাজ করবেন। কারণ আপওয়ার্কের প্রত্যেকটা ক্লায়েন্টের আপনাকে বুঝতে হবে, জব ডেসক্রিপশন বুঝতে হবে, সেভাবে তাকে কাজগুলো করে দিতে হবে। এখানে আপনার কোনো স্বাধীনতা নেই, তাই না? বাট যদি আপনি ব্যবসা করেন, নিজের একটা ব্যবসা করেন, আপনার স্বাধীন মতো আপনি কী করতে পারবেন, আপনার মতো করে আপনি প্ল্যানিংটা করতে পারবেন, আপনার মতো করে আপনি সবগুলোকে সাজাতে পারবেন, তাই না? আপনি কোথাও জব করেন, সেখানে আপনি নিজের মতো করে করতে পারবেন। আমি যদি ফেসবুক নিয়ে কাজগুলো দেখি, অনেকগুলো কাজ আছে। এখানে দেখেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট উইথ ফেসবুক অ্যাডস এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড ফুল টাইম। এখন আমাকে এই কাজটা যদি করতে হয়, আমি ফেসবুক মার্কেটিং জানি, বাট তারপরে কি আমাকে এখানে আমার নিজের কি নাই না, স্বাধীনতা নাই। এখানে বায়ার আমাকে যেভাবে বলতেছে সেভাবেই করতে হবে। আমাকে প্রথমত এই জিনিসটা করতে হবে, করে বুঝতে হবে, বুঝার পরে কি আমি এটা করতে পারবো, তাই না? তার মানে প্রত্যেকটা কাজের জন্য আমাকে আলাদা আলাদা চিন্তা করতে হবে, আলাদা আলাদা করতে হবে, নিজের মতো করে গোছায় আমি কি কাজগুলো করতে পারবো না, সেই স্বাধীনতা এখানে নেই। এই ইয়াটা দেখেন, এখানে বায়ার কি বলছে, ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড প্রমোট সোশ্যাল পেজেস ফর অ্যান ই কমার্স ওয়েবসাইট। কোম্পানিটা কি একটা ই কমার্স কোম্পানি। কী কী করতে হবে, কীভাবে অনলাইনে প্রমোট করতে হবে, ব্লগে, ফেসবুকে, টুইটারে, ইউটিউব এবং পিন্টারেস্টে। ক্রিয়েট এক নম্বরে কি, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ সোশ্যাল পেজেস ফর অ্যান ই কমার্স সাইট, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। আপগ্রেড দ্য পেজ, রাইট অ্যান্ড অ্যাড ইনফরমেশন অন রেগুলার বেসিস, মানে নিয়মিত পোস্ট করতে হবে। প্রমোট, শেয়ার অ্যান্ড লিঙ্ক অল পেজেস অফ ফোরামস, ব্লগস, মানে অফ পেজে সেই করতে হবে। ওয়েবসাইট ইনফরমেশন উইল বি গিভেন টু ইউ লেটার আপন হায়ার। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? মানে সে একটা ই কমার্স সাইট তৈরি করছে, এখন ই কমার্স সাইটের মাধ্যমে সে ব্যবসা করবে। এখন আপনার কাজ হলো কি, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে তার ই কমার্স সাইটকে প্রচার করা। তো ই কমার্স সাইটকে প্রচার করা, ঠিক আছে? তো ই কমার্স সাইটটিকে প্রচার করার জন্য আমরা কি আমাদের যা জানা, আমরা সেই জানাগুলোকে এখানে অ্যাপ্লাই করবো। এখন এই কাজগুলো করার জন্য আপনাকে অনেক চিন্তা করতে হবে, তার মনের মতো কাজগুলো হইতে হবে। আবার তার মনের মতো না হলে কি সে আপনাকে কী করবে, ঠিক আছে? মানে অনেক এখানে ঝামেলা আছে না? তো একটা ছেলে এই কাজগুলো করার জন্য যতটুকু সময় নষ্ট করে, হ্যাঁ, তার চেয়ে অনেক বেশি সহজে কি সেই এগুলো করতে পারে। মানে এই যে বাকি যে কাজগুলো, কোথাও চাকরি অথবা কি নিজের কোনো একটা বিজনেস অথবা যে কোনো একটা কিছুকে ডেভেলপ করা অনেক সহজে করতে পারে তার চেয়ে। এবং আপনারা দুইটাই করেন, আপনারা ওডেক্সে যেখানে এস্টাবলিশ হওয়া যায়। আমি কি বুঝতে পারছি? আমি যে আপনাদেরকে যেটা বলতেছি যে ডিপেন্ডেন্সি, আপওয়ার্কের উপর ডিপেন্ডেন্সি এটা না থাকাই ভালো।
কারণ এখানে যতক্ষণ কাজ করবেন ততক্ষণ টাকা, ঠিক আছে। আর নিজের যদি একটা কোনো কিছু দাঁড় করান তাহলে এখানে কি আপনার কাজ না করলে কি আপনার মানে পেমেন্ট আসবে। হ্যাঁ, এখানে সব ক্লায়েন্ট স্যার প্রতিদিন যারা আছে স্যার প্রতিদিন মিস্ত্রি যারা আছে সবগুলো স্যার এখানে যারা খুব কম রেট দিয়ে কাজ করাতে চায়। জি স্যার যাক, আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে আপনারা আবহাওয়াকে অ্যাকাউন্ট তৈরি করেন, ঠিক আছে, এবং কি বাকিগুলো করেন। লোকাল ফার্মের জন্য জবের জন্য ট্রাই করেন, লোকাল কোম্পানির কাজও করেন, সব কিছু করেন, ঠিক আছে। তো করে যেখানে কী হওয়া যায়, যেখানেই সুবিধা করা যায় অথবা যেখানেই ভালো কিছু করা যায়, ঠিক আছে। শুধুমাত্র আমাদের ইয়া হচ্ছে মানে অনেক দিকে, আমাদের যে এই স্কোপ কর্মক্ষেত্র সেটা অনেক দিকে। তো কোনো একটা স্পেসিফিক জায়গা নিয়ে পড়ে থাকার কোনো দরকার নেই। তাহলে আপনারা আগামী ক্লাসে এখান থেকে কাজগুলো দেখবেন। এই দেখুন, বাইরের কাজগুলো দেখবেন, কাজগুলো দেখে এগুলো বুঝবেন এবং সেগুলোর জন্য দেখেন বাইরে কি বলছে এখানে, লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া মার্কেটার টু ওয়ার্ক ডিফারেন্টলি টুলস অ্যান্ড দ্যাট গিভেন দ্য ইনক্রিজ সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স অ্যান্ড এনগেজমেন্ট মানে হচ্ছে লাইক বাড়ানো এবং ফলোয়ার বাড়ানো, ঠিক আছে। তার একটা ফেসবুক পেজ আছে, সেই পেজের মধ্যে লাইক বাড়ানো। এই সবগুলা ফেসবুকের কাজের মধ্যে কমন কথা একটাই, সেটা হচ্ছে লাইক বাড়ানো, জেনুইন লাইক বাড়ানো। কারণ যত বেশি লাইক বাড়বে তত বেশি কী হবে, তার ক্রেতা বাড়বে, ঠিক আছে। মানে তার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটাকে প্রমোট করা, এটার প্রচার করা এবং কি নিয়মিত করে পোস্ট তৈরি করা, তারপর কি মানে পোস্ট তৈরি করে লেখা, প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা, এটাকে প্রচার করা, লিঙ্ক বিল্ডিং করা। মূলত আমরা যে কাজগুলো শিখছি সেগুলোই, ঠিক আছে। তো সেই কাজগুলো খণ্ডিতভাবে পাবেন। কোনো একটা বায়ার আপনাকে বললো যে শুধু লিঙ্ক বিল্ডিং করতে, তার একটা ফেসবুকের ফ্যান পেজে আসা, ওটাতে লিঙ্ক বিল্ডিং করেন, ওটার কাজ হচ্ছে আপনার শুধুমাত্র লিঙ্ক বিল্ডিং করা। অন্য একটা কোম্পানি আপনাকে বললো যে তার একটা ফ্যান পেজ আছে, ওখানে আপনাকে নতুন পোস্ট দিতে হবে, তাহলে আপনার কাজ হলো শুধু এখানে পোস্ট দেওয়া। আমি আপনাদেরকে সবগুলো কাজ শিখেছি, ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত। এখন বায়ার যদি সেগমেন্ট মাঝখান থেকে একটা কাজ করতে বলে, এটা পারবেন না, ঠিক আছে। তো আমি যা শিখেছি এর বাইরে কোনো কাজ নেই। আপনাদের আজকের কাজ হলো এই জিনিসগুলো দেখা, জব ডেসক্রিপশনগুলো দেখা, দেখে কি সেই কাজগুলো ভালোভাবে বুঝা, ঠিক আছে। আর যাদের অ্যাকাউন্ট তৈরি করছেন আপনারা অ্যাপ্লাই করা, আর যারা অ্যাকাউন্ট তৈরি করেন নাই আপনারা আমাদের সিডিগুলো দেখে রেখে ভিডিওগুলো দেখে রেখে অ্যাকাউন্ট তৈরি করেন। আমাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিছু ভিডিও আছে, নতুন কিছু ভিডিও আপওয়ার্কের। আপনারা যারা আছেন সবাই পুরোপুরি ফোল্ডারটা নিয়ে যান, এই পুরো ফোল্ডারটা অন পেজ এসইও, এর মধ্যে আপওয়ার্ক, এই যে আপওয়ার্কের ক্লাস, আপওয়ার্কের অনেকগুলো ক্লাস আছে, মানে নতুন সিস্টেম অনুযায়ী তৈরি, ঠিক আছে। সবগুলো আপনারা প্যানড্রাইভে নিয়ে যান, এই পুরো ফোল্ডারটায় সব কিছু নিয়ে যান প্যানড্রাইভে করে, ঠিক আছে। নিয়ে গিয়ে আপওয়ার্কের ক্লাসগুলো দেখে রেখে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করেন, প্রোফাইলটা তৈরি করেন, করে আপনারা কি সরাসরি ফেসবুকের কাজে অ্যাপ্লাই করেন। যারা ফেসবুকের 1 নম্বর ক্লাস থেকে 6 নম্বর ক্লাস পর্যন্ত করছেন এবং আজকের ক্লাসে যারা করছেন, আপনারা সবাই কি ফেসবুকের কাজ করার জন্য প্রস্তুত, আউটসোর্সিং করার জন্য প্রস্তুত। আপনাদের কাজ হচ্ছে যাদের অ্যাকাউন্ট আছে তারা সরাসরি অ্যাপ্লাই করা, আর যাদের অ্যাকাউন্ট নাই, ঠিক আছে, অথবা যাদের অ্যাকাউন্ট আছে কিন্তু প্রোফাইল তৈরি করা নাই, সবাই কী করবেন, এই আপওয়ার্কের ক্লাসগুলো নিয়ে যাবেন, এই ক্লাসগুলো সিরিয়ালে দেখবেন, দেখে এইভাবে কি প্রোফাইলটাকে নতুনভাবে সাজাবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট তৈরি করবেন, প্রোফাইলটাকে সাজাবেন, তারপর সরাসরি কাজে অ্যাপ্লাই করবেন। তো অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, এগুলোর জন্য আপনার 2 দিনে যথেষ্ট, ঠিক আছে। 2 দিনের মধ্যে আপনারা অ্যাকাউন্ট তৈরি করেন, প্রোফাইল তৈরি করেন, আর বাকি দিনগুলোতে আপনারা কাজে অ্যাপ্লাই করেন, ঠিক আছে। এটা হচ্ছে আউটসোর্সিংয়ের কাজ, ঠিক আছে। আর আরেকটা কাজ হলো আপনারা চিন্তা করেন, কী নিয়ে চিন্তা করবেন, ব্যবসা নিয়ে চিন্তা করেন। ভেরি গুড, আপনারা আমার মনের কথা বুঝতে পারছেন। ব্যবসা নিয়ে চিন্তা করেন, ঠিক আছে। যে আলুর জায়গায় কী বসানো যায়, এটা কোনো একটা প্রোডাক্টও বসানো যায়, সার্ভিসও বসানো যায়। একটা কোচিং সেন্টার, তার প্রচারের দরকার আছে না, ঠিক আছে। একটা জিমখানা, তারও প্রচারের দরকার আছে। তো আমরা প্রোডাক্টও সেল করতে পারি, সার্ভিসও সেল করতে পারি, ঠিক আছে। তো আমরা আলুর জায়গায় আরও কী বসাতে পারি, আমাদের চেইন তো একটাই, তাই না, সাপ্লাই চেইন তো একটাই। আমরা যেটা দেবো সেটাই কি সেল হবে। যদি আমরা ওই যে আছে না কলগর ধান যেখানে চুরাই, ওইখানে ধান দিলে কি এটা কি বের হবে না, যেটা ধানের বদলে যেটা গম দেন তাও কি বের হবে। এখন আমরা ওখানে কী দেবো, যদি আলু দিই আলুটা সাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। যেটা দিই সেটাই হবে, কাপড় চোপড় দিলে কাপড় চোপড় হবে। আমাদের লাইন একটাই, সিস্টেম একটাই। এখন আপনারা আইডিয়াগুলো ক্রিয়েট করেন। একটা হচ্ছে প্রোডাক্টের আইডিয়া, আর হচ্ছে কি সার্ভিসের আইডিয়া, ঠিক আছে। আমি আগামী ক্লাসে আপনারা আমার সাথে আইডিয়াগুলো শেয়ার করবেন। যা বেশি আইডিয়া দিতে পারবে তার জন্য পুরস্কার আছে। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।